তাদের গোয়েন্দা গল্প নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে একটু খারাপ লাগছে, তোমরা কিন্তু গল্প শুনছো বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের গল্পের আড্ডার গল্পগুলো তোমাদের কেমন লাগছে। আজকে চলে এসেছি সুলেখক অমিয় নস্করের কলমে একটু ভিন্ন স্বাদের একটি গোয়েন্দা গল্প নিয়ে। সঙ্গে থাকছে কুইজের প্রশ্ন। আজকের প্রশ্ন যে দুর্গা মন্দিরের পাশে কি কি ফুলের গাছ ছিল। ভালো করে শুনবে, দুর্গা মন্দিরের পাশে কি কি ফুলের গাছ ছিল। অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি কিসে, শুরু করা যাক আজকের নিশিরাত গল্পের আড্ডার বিশেষ নিবেদন সুলেখক অমিয় নস্করের কলমে ডিটেকটিভ অজিতেশ কুমার স্যান্ডাল সিরিজের প্রথম গল্প দুর্গা মূর্তি চুরি রহস্য। হ্যালো। হ্যাঁ ভাই, কি বলবো, মানে দুর্গাষ্টমীর দিনে আমাদের গ্রামের প্রাচীন মন্দির থেকে উধাও হয়ে গেল কুলদেবীর দুর্গার মূর্তি। আরে কালো কোষ্ঠী পাথরের তৈরি মূর্তিটা মানে বহু বছরের পুরনো ছিল, 2 ফুট উঁচু জানো। আর মূর্তিটার শরীরে ছিল প্রায় 10 কিলোগ্রাম মতো ওজনের সোনা। আমাদের এই দুর্গাপুর গাঁয়ের মানুষের কাছে মানে খুবই জাগ্রত ছিলেন পাতাল ভৈরবী মা দুর্গা। সকলে তাকে অন্নপূর্ণা জ্ঞানে পুজো করত। এবার কে কখন কিভাবে এমন দুঃসাহসিক কাজ করলো বলতো? পত্রকার অনিন্দ বাগচি ফোন করে ডিটেকটিভ অজিতেশ কুমার স্যান্ডালকে সবটা জানাতে অনিন্দর কথার ভিতরে যে সত্যতা আছে সেটা বুঝতে দেরি হলো না অজিতেশের। অজিতেশ বলল, সে কি কথা? প্রাচীন দেবীর মন্দির থেকে মূর্তি উধাও, এই যে বিশাল বড় ধরনের চুরি। পুলিশ কি তদন্তে নেমেছে? হ্যাঁ ভাই, পুলিশ তো তদন্ত শুরু করেছে, কিন্তু শোনো না, আমি চাই এই কাজটা তুমিও নিজের হাতে নাও। হ্যাঁ মানে এতদিন বাইরের কেস সামলেছো, আজ না হয় আমার কাজটা করলে। তোমার? আর আমার কাজ বলছি কারণ নিজের গ্রামের আরাধ্য দেবী কিনা, বুঝতেই পারছো। হ্যাঁ, মন্দিরটা এখন ফাঁকা পড়ে আছে, মনটাও ভীষণ খারাপ বুঝলে। তাই আমি চাই তুমি এই কাজটা একটু নিজের হাতে সামলাও। আচ্ছা বেশ, তুমি যখন চাইছো এ কাজ আমি করি তখন তাই হবে, কিন্তু ফোনে আর কথা নয়, তুমি বরং আমার বাড়িতে চলে এসো, এখানেই সমস্ত আলোচনা হবে, কেমন? আচ্ছা বেশ, আমি আসছি। বেশ কিছুকাল আগের কথা। তখন দুর্গাপুর গায়ের জমিদার ছিলেন শিবুচরণ মুখোপাধ্যায়। বিশাল প্রতিপত্তি ছিল তার। একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন তার বাড়ির উঠোনে স্বয়ং মা দুর্গা দেবী অন্নপূর্ণা রূপে দাঁড়িয়ে প্রজাদের অন্নদান করছেন। ভোরবেলা স্বপ্নটা দেখে জমিদার মশাইয়ের ঘুম ভেঙে গেল। ভোরের স্বপ্ন নাকি মিথ্যে হয় না। ঘুম থেকে উঠে জমিদার তার গিন্নিকে জানালেন তার স্বপ্নের কথা। বেলা বাড়লে ডাকা হলো তাদের কুলপুরোহিতকে, জানানো হলো তাদের পুরনো নায়েব মশাইকেও। ঠিক তার পরের দিনই ভোররাতে জমিদার মশাই আবার একটা স্বপ্ন দেখলেন, যেখানে মা দুর্গা স্বয়ং বলছেন, শিবচরণ, তুই আমাকে আশ্রয় দে বাবা, আমাকে আশ্রয় দে। আমি যে গ্রামের পশ্চিমে বড় দিঘির ঈশান কোনো অন্ধকার অবগাহনে অতি অযত্নে পড়ে আছি। তুই আমাকে তুলে নিয়ে যা, আমাকে গ্রামের মাঝে একটা চালা করে সেখানে রাখ বাবা। আমাকে এই অন্ধকার জলের ভিতর থেকে তুলে নিয়ে যা। হঠাৎ থতমত খেয়ে উঠে বসে জমিদার মশাই আবেগপ্রত কণ্ঠে বললেন, মা, এ কি তুই স্বপ্নে দেখালি মা? এ তুই কি স্বপ্ন দেখালি? আমার কাছে তুই থাকতে চাস? আমি কালকে সকালে তোকে ওই দিঘির জল থেকে তুলে নিয়ে আসবো মা, কালকে নিয়ে আসবো, কালকে। পরের দিন সকালেই গ্রামের পশ্চিম দিকের বড় দিঘিতে গিয়ে ঈশান কোণে জলের মধ্যে নেমে পড়লেন জমিদার মশাই। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার হাতে শক্ত পাথরের মতো কিছু একটা ঠেকে, আর সেদিনই দিঘির গভীর জলাশয় থেকে উত্থিত হয় দেবী দুর্গার দশভুজা মূর্তি। কালো পাথরের তৈরি মূর্তিটার গায়ে তখনও জলজ শ্যাওলার প্রলেপ লেগেছিল। জল দিয়ে ধুয়ে দেখা গেল মূর্তির কারুকার্য বেশ পুরনো আমলের। খবরটা দ্রুত গ্রামের সকলের কাছেই পৌঁছে গেল। ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্যি। কুলপুরোহিতের পরামর্শ মতো এবং মা জগৎজননীর স্বপ্নাদেশে গ্রামের মাঝখানেই মন্দির প্রতিষ্ঠা হলো, এবং সেই মন্দিরের পাশেই নতুন একটি পুকুর কেটে জল ভর্তি করা হলো, যাতে মন্দিরের প্রবেশ করার আগে ভক্তরা হাত মুখ ধুয়ে মাথায় জল ছিটিয়ে পবিত্র হতে পারে। যদিও এই পবিত্রতা আক্ষরিক, প্রকৃত পবিত্রতা তো মননে হয়। সে যাই হোক, তবে জগৎজননী দেবী দুর্গার এই মন্দির জমিদার শিবচরণ মুখোপাধ্যায়ের বদান্যতায় তৈরি। মন্দিরের ভিত তৈরির সময়ে তিনি নিজের হাতে ইট গাঁথেন।
পোড়াইটের তৈরি চতুষ্কোণ মন্দিরের চূড়াটি পিরামিডের মতো সুচল। প্রায় 100 ফুট উচ্চতা ছিল চূড়োটি। বেনারস থেকে কারিগর আনিয়ে তৈরি করা হয়েছিল মন্দিরটি। জমিদার শিবুচরণেরই ইচ্ছে ছিল অনেক সুন্দর করে আর যত্ন করে এই মন্দির বানাতে হবে। যত খরচ হয় হোক, আমি নিঃস্ব হয়েও এই মন্দিরকে আমার সব কিছু দিয়ে শ্রেষ্ঠ করতে চাই, যাতে দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে তীর্থ করতে আসে। কর্মচারীরাও জমিদার বাবুর কথায় উৎসাহ দিয়ে বলল, একদম চিন্তা করবেন না, আপনার স্বপ্নের মন্দির আমরা বানিয়ে দেবো। আপনি শুধু টাকার ব্যবস্থা করুন, কি বলো? একদম 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 সব হয়ে যাবে, সব হয়ে যাবে। গতকাল রাতে ডিটেকটিভ অজিতেশ দুর্গাপুরের দুর্গামূর্তি চুরির খবরটা বন্ধু অনিন্দর ফোনে জানাতে পারার পর থেকে বেশ খানিকটা অন্যমনস্ক হয়ে চায়ের টেবিলে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। জন্মসূত্রে অজিতেশ উত্তর 24 পরগনার জেলা হলেও সম্প্রতি সে কলকাতায় বসবাস করে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান সাইকোলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাশ করার পর থেকে বহু চাকরি তার কর্মজীবনে সামিল হলেও শেষমেশ সে গোয়েন্দাগিরিকেই উপযুক্ত পেশা হিসেবে পছন্দ করেছে। যদিও এই প্রফেশনে ইদানিং তার নামডাকও হয়েছে বেশ। এই কাজে তার এক এবং অদ্বিতীয় সহযোগী পত্রকার অনিন্দ বাগচি। যদিও বিভিন্ন কেস বিভিন্ন রকমের জটিলতা নিয়ে আসে, তাই পরিস্থিতি বুঝে কখনো কখনো সরকারি পুলিশ এবং গোয়েন্দা বিভাগ এবং কেসের জটিলতা সমাধান করতে অজিতেশকে সাহায্য করে অনিন্দ। অনিন্দ থাকে দক্ষিণ দুর্গাপুরে। হঠাৎ দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে সকাল 9টা বাজল। ঘড়ির দিকে তাকিয়ে বেশ একটু বিরক্তি সুরে অজিতেশ মনে মনে বলল, ধুর, এইবার বিরক্ত লাগছে। 9টা বেজে গেল, এখনো অনিন্দই এসে পৌঁছলো না। কাল রাতেই বললো যে সকাল 9টার মধ্যে আমার বাড়িতে এসে পৌঁছাবে। কি যে করে না। অজিতেশের কথা শেষ হতে না হতেই সদর দরজায় কড়া নাড়ার আওয়াজ কানে পৌঁছল। অজিতেশ বলল, অনিন্দ, দরজা খোলাই আছে, তুমি উপরে চলে এসো। কথাটা শেষ করেই একটা নতুন প্রসঙ্গে সে বলল, অনিন্দ বোধহয় আজ বেশ মানসিক চাপের মধ্যে আছে, নতুবা কোনো একটা ভারী চিন্তা ওর মনকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বুঝলে সুলগ্না? সুলগ্না অর্থাৎ অজিতেশের সদ্য বিবাহিত স্ত্রী চা দিতে এসেছিল ঘরে। স্বামীর এমন অস্বাভাবিক অনুভূমিক ক্ষমতা দেখে খুব একটা আর বিস্মিত হয় না সে। প্রথম প্রথম খুব অবাক হতো, যদিও আজ শুধুমাত্র দরজায় কড়া নাড়ার শব্দ শুনেই অনিন্দ সম্পর্কে এতগুলো কথা কিভাবে যে অজিতেশ বলতে পারল, সুলগ্না জিজ্ঞাসা করল। কি করে বুঝলে আজ অনিন্দবাবু মানসিক চাপের মধ্যে আছেন? গতকাল রাতে উনিই বোধহয় ফোনে একটা ওই চুরির বিষয়ে জানিয়েছিলেন না? তুমি নিশ্চয়ই ওটার ওপর বেস করেই কথাটা বললে, তাই না? এতক্ষণে অনিন্দ উপরে উঠে এসেছে। আরে এসো এসো অনিন্দ, এসো। তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছি। বসো। অনিন্দ বিনয়ী সুরে হাত জোর করে বলল, নমস্কার ভুটান, ভালো আছেন তো? নমস্কার, হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি। এরপর অনিন্দ অজিতেশের দিকে তাকিয়ে বলল, আর বলো না অজিতেশ, দুর্গাপুর থেকে এখানে আসতে গেলে ওই ডায়মন্ড হারবার টু শিয়ালদা ট্রেনে আমাকে উঠতে হয়। আর সকালবেলা ট্রেনগুলো এত ভিড়, একটা ট্রেনে উঠতে পারিনি, প্রথম ট্রেনটা মিস করলাম, তাই একটু দেরি হয়ে গেল আর কি। এতক্ষণে সুলগ্না নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলল, তোমরা তাহলে এবার কথাবার্তা বলো, আমি আসছি। হ্যাঁ গিন্নি, তুমি যাও, কিন্তু যাবার আগে তোমার উত্তরটা শুনে যাও। অনিন্দ আজকে মানসিকভাবে খুব চাপে আছে, কিংবা কোনো এক ভারী চিন্তা ওর মনকে গ্রাস করে ওকে বিচলিত করেছে। এই বিষয়টা আমি অনুভব করলাম দরজায় ওর কড়া নাড়ার আওয়াজ শুনে। যে দরজায় কলিং বেল লাগানো থাকে সেই দরজায় কড়া নাড়া। মানুষ মানসিকভাবে খুব চাপে থাকলে তবেই এরকম ভুলটা করে। কি এবার বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বাবা, কত জটিলভাবে ভাবো তুমি সব কিছু। যাই হোক, আমি চললাম। আচ্ছা যাও। এই বলে সুলগ্না ঘর থেকে বেরিয়ে গেল। এতক্ষণে অনিন্দ অজিতেশের উদ্দেশ্যে বলল, আবার প্রথম থেকে সব বলবো নাকি তোমার মনে আছে? তোমাদের ওখানে অর্থাৎ ওই দক্ষিণ দুর্গাপুর গ্রামের বড় মন্দিরটা থেকে দুর্গামূর্তি চুরি গেছে, তাই তো? এবং দুর্গামূর্তির শরীরে প্রায় 10 কেজি সোনার অলংকার ছিল। তাই এই চুরির পিছনে কে বা কারা জড়িত সেটা আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো?
হ্যাঁ, একদমই তাই। আসলে আমার এবং গ্রামের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তির ইচ্ছে যে সরকারিভাবে পুলিশ তদন্ত যেমন হচ্ছে হোক, আমরা নিজেদের গ্রামের কুলদেবীর চুরির রহস্য উদ্ঘাটন আমরা নিজেরাই করব। বুঝতে পেরেছ? চেষ্টা করে দেখব নিজেরাই যদি চোরকে ধরতে পারি কিনা। আর আমাদের এই রহস্য উদ্ঘাটনে নেতৃত্ব দেবে তুমি। আচ্ছা বেশ, বুঝলাম তোমার কথা। তবে চলো আজকেই একবার ঘটনাস্থলটা দেখে আসি। কথাটা বলে একটু চা জলপান সেরে দুজনে বেরিয়ে পড়ল। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে প্রায় 1 ঘন্টা পর এসে ওরা নামলো দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। তারপর স্টেশন থেকে হাঁটা পথে গ্রামের দিকে এগিয়ে চলল। গ্রামে ঢোকার আগেই পাকা সড়ক থেকে দেখা যাচ্ছিল মন্দিরের চূড়োটা। অনিন্দ বলল, এই অজিতেশ, দেখো ওই যে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। বিগ্রহহীন মন্দির, শূন্য মন্দিরটা পড়ে আছে, খারাপ লাগে গো। আসলে সেই জন্ম থেকে দেখে আসছি মা দুর্গার ওই পাথুরে মূর্তি। জীবনে প্রত্যেকটা পরীক্ষার আগে এই মা দুর্গার কাছে প্রণাম করে পরীক্ষা দিতে যেতাম, বুঝেছো? আর আজ কিনা সেই মাকেই মানুষ অর্থের জন্য, সম্পদের জন্য চুরি করে নিয়ে গেছে। খারাপ লাগে গো। বুঝছি অনিন্দ, বুঝছি তোমার আবেগ, অনুভূতি, খারাপ লাগা সবটাই বুঝছি। কিন্তু কি আর করবে বলো, পৃথিবীর সব মানুষ তো আর সমান হয় না। নইলে কি আর রবি ঠাকুরের নোবেল চুরি হয়ে যেত এখান থেকে? এইসব কথাবার্তায় দুজনে এগিয়ে চলল। বেশ কিছুটা পথ হাঁটার পর মন্দিরের কাছেই উপস্থিত হলো ওরা। বাহ অনিন্দ, তোমাদের এলাকায় এত সুন্দর দর্শনীয় একটা মন্দির আছে জানতাম না তো। বেশ আকর্ষণীয় কিন্তু। আচ্ছা ওই দিকে ওটা কি, আর ওই পিছনের ওই জলাশয়টা? মন্দিরের বিষয়ে আমাকে বেশ কিছু তথ্য দাও, যাতে আমি সেটাকে নিয়ে কাজে এগোতে পারি। প্রায় 5 একর জমির উপর নির্মিত হয়েছে এই মন্দির আর এই উদ্যান। হ্যাঁ, মন্দিরের পাশে রয়েছে বেশ বড়সড় একটা পুকুর। স্থানীয় লোকেরা বলে দুধ পুকুর। এই দুধ পুকুরের জল দিয়ে প্রত্যেক দিন মা দুর্গাকে স্নান করানো হতো। পুকুরের চারধারে নারকেল, সুপারি গাছের সারি দেখতেই পাচ্ছ তো। আর শান বাঁধানো সিঁড়ির ধাপগুলো একেবারে নিচের দিকে নেমে গেছে, যাতে ওই শীতের সময় জল কমে গেলে আর কি পুকুর থেকে জল তোলা যায়। বুঝলাম। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, বুঝলে, আমি চারিদিকটা একটু ঘুরে আসি। হ্যাঁ যাও, আমি এখানে মন্দিরের চাতালে বসলাম, কেমন? অনিন্দ মন্দিরের চাতালে বসলো আর ডিটেকটিভ অজিতেশ মন্দির চত্বরে সর্বত্র ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখলো পুকুর ঘাটের পাশেই আছে বিশাল এক কৃষ্ণচূড়া, আর তার পাশেই একটা রাধা চূড়ার গাছ। কত পাখি উড়ে এসে বসছে তার ডালে, মনের সুখে গান গাইছে, শীষ দিচ্ছে। এ ডাল থেকে আরেক ডাল ঘুরে বেড়াচ্ছে। কাঠবিড়ালির কুটুর কুটুর করে দানা চিবোচ্ছে। দোয়েল পাখি মনের সুখে গান গাইছে, আর কাকঠোকরা শুকনো মরা ডালে ঠোক্কর দিচ্ছে ঠক ঠক শব্দে। একদল বেজিও ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ঘাসের ভেতরে। বাগানে নানা জাতের ফুল ফুটে আছে। অজিতেশ প্রথমে মন্দিরের চারপাশটা দেখে নিল, তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করল। কয়েকজন সেবায়েত মন্দির সংলগ্ন চাতালে বেজার মুখে বসেছিল। অজিতেশকে দেখে যেন একটু নড়ে চড়ে বসল তারা। কাঁধের গামছাটা দিয়ে চোখ মুখ মুছল। অজিতেশ এগিয়ে গেল মূল মন্দিরের দিকে। লোহার গেটটা খোলাই ছিল, তবে একপাশে তালা ঝুলছিল। অজিতেশ লোকগুলোকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি। শুনলাম এখানকার মূর্তিটা নাকি চুরি হয়ে গেছে। লোকগুলো সেই রকমই বেজার মুখে মাথা নেড়ে বোঝালো হ্যাঁ। তারা ধরে নিল মনে হয় কোনো সংবাদ সংস্থার লোক। এই কদিন তো একের পর এক তারা আসছে, বিগ্রহহীন মন্দিরের ফটো তুলে নিয়ে যাচ্ছে, আর প্রশ্নে প্রশ্নে তাদের নাজেহাল করে ছাড়ছে। এতক্ষণে মন্দিরের চাতাল ছেড়ে অনিন্দ উঠে এসেছে অজিতেশের পাশেই। অজিতেশ মন্দিরের ভিতরের চারিদিক দেখে নিয়ে বলল, আচ্ছা এখানে দেবী মূর্তিটা ছাড়া আর কি কিছু চুরি গেছে? কিছুক্ষণ সব চুপ, কেউ কোনো কথা বলল না। তারপর নীরবতা ভেঙে অনিন্দই বলল, নীলমাধব কাকা, শোনো, উনি যা যা জিজ্ঞাসা করছেন সবটার উত্তর তুমি যতটা জানো সেটাই দাও। হ্যাঁ, চুপ করে থেকো না কিন্তু। উনি আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে এই চুরির তদন্ত করবেন। উনি বিখ্যাত গোয়েন্দা অজিতেশ সান্যাল। কথাটা শোনার পর বয়স্ক সেবায়েত নীলমাধব খানিকটা ঘাবড়ে গেলেন মনে হলো। উঠে এসে বললেন, গেছে বই কি, প্রায় 10 কেজি সোনার গহনা, 15-16 কেজি রূপোর গহনা, 1.5 মনেরও বেশি পিতল কাঁসার বাসন ছিল, সব গেছে। কত রাত পর্যন্ত মন্দিরটা খোলা থাকে? সাধারণত সন্ধ্যের সময়ে পূজা এবং আরতির পরে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। শীতকালে 7টা আর গরমকালে রাত 8টার ভিতরেই মূল মন্দিরে তালা পড়ে যায়। তবে এই কয়েকদিন পূজা উপলক্ষে নানান অনুষ্ঠান হয়েছিল, বাইরে থেকে প্রচুর ভক্তরা এসেছিলেন, তাই রাত 9টা পর্যন্ত সকলকে দেবী দর্শনের সুযোগ দেওয়া হয়েছিল। ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিন কটার সময় মন্দিরটা বন্ধ হয়েছিল? সব কাজ সারতে সারতে
রাত 10টা বেজে যায়। দেবীর পোশাক পাল্টানো, দেবীর অঙ্গরাগ লেপন, রাত পোশাক পরানো, বিছানা করে মশারি টাঙিয়ে দেবীকে শয়ন করানো ইত্যাদি নিয়ম পালন করে রাত 10টার দিকে আমরা চলে যাই। কোথায় চলে যান? সেদিন দুর্গা অষ্টমী উপলক্ষে পাশের মাঠে বেশ বড় একটা হরিবাসর ও নাম সংকীর্তন অনুষ্ঠান হয়েছিল। নদিয়া থেকে বড় কীর্তনিয়া হরিনাম গাইতে এসেছিলেন, সেটা দেখার জন্যই যাই। যদিও মন্দিরের দ্বার রক্ষিত ছিল। আপনারা সকলেই, মানে প্রধান পুরোহিত, তার সহকারী, সেবায়েত, সকলেই একসাথে মন্দির ছেড়ে ওই হরিনাম শুনতে চলে গিয়েছিলেন? কার ভরসায়? হ্যাঁ, এটা নতুন কিছু নয়। এর আগেও আমরা এদিক সেদিক গেছি দারোয়ানের উপর ভরসা করে, কিন্তু আগে তো এমন ঘটনা কখনো ঘটেনি। তাহলে চুরিটা হলো কি করে? লোকটা মাথা চুলকোতে চুলকোতে আবার বলল, আমরা 12টার দিকে ফিরে এসে দেখি দারোয়ান মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে, আর মন্দিরের প্রধান দরজার তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি গর্ভগৃহেরও তালা ভাঙা, আর দুর্গা মাও উধাও। প্রণামী বাস্কের তালা ভেঙে তার ভিতর থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে। তারপর পাশের ঘরের দিকে তাকিয়ে দেখি সেই ঘরটাও তালা ভাঙা। শয়নের পর ওই ঘরে মায়ের গয়নাগাটি খুলে রাখা হতো এবং পুজোর জিনিসপত্র থাকতো। ঢুকে দেখি লোহার ট্রাঙ্কের তালা ভেঙে তার ভিতর থেকে দেবীর গয়নাগাটি এবং বাসনপত্র সব ফাঁকা করে চোরে নিয়ে গেছে। প্রণামী বাক্সে আনুমানিক কত টাকা ছিল? তা ধরুন 1050 তো হবে, তার বেশি ছাড়া কম না। সপ্তমীর দিনেই তো 20,000-এরও বেশি দর্শনার্থীর সমাগম হয়েছিল। টাকাগুলো তো সেদিন গোনা হয়নি, তাহলে এই হিসেবটা কি করে পেলে? আমাদের ভোগের জন্যে টোকেন দিতে হয় না, মাথা পিছু 20 টাকা। তা থেকেই আমরা দর্শনার্থী অনুমান করতে পারি। আর প্রণামী? সেটা আলাদা, যে যা খুশি দেয়, এই আর কি। তাহলে তো কোনো হিসেবই থাকে না। থাকে না, তবে আমি বিগতবারের হিসেব থেকে অনুমান করে বললাম। যারা বেশি অঙ্কের টাকা ডোনেশন দেন তারা সরাসরি মন্দিরের ফান্ডেই দান করেন। সেই টাকা কোথায় থাকে? তার জন্যে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই যে বার্ষিক উৎসব হয় তখন সেখান থেকেই খরচ করা হয়। তাছাড়া অনেক ব্যবসায়ী লোকাল পঞ্চায়েত মন্দিরে দান করেন। অজিতেশ কথা বলতে বলতে খেয়াল করলো একজন লোক কিছুটা দূর থেকে এদিকেই লক্ষ্য করছে এবং এখানে কি কথাবার্তা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। হঠাৎ এসব কিছু খেয়াল করেও অজিতেশ সামনের ব্যক্তির কথা বলার প্রত্যুত্তরে বলল, আচ্ছা, এটা ছাড়া কি আর কিছু চুরি হয়েছে? হ্যাঁ, সেদিন রাত্রে বুঝতে পারিনি। পরের দিন সকালে মন্দিরে যখন পুলিশ এলো তখন দেখি পাশের নাট মন্দিরেরও তালা ভাঙা। সেখানে কি দামি কিছু ছিল? হ্যাঁ, শিবলিঙ্গের মাথার উপর মুকুট পরানো ছিল, তাও নিয়ে গেছে। দেবীর জিনিসপত্রগুলো যে এই ভিতরের একটা আলাদা ঘরে থাকতো, সে কথা তো মন্দিরের ভিতরের লোক ছাড়া আর কারো জানার কথা নয়। সেক্ষেত্রে কি কাউকে আপনার সন্দেহ হয়? কাকে আর সন্দেহ করি বলেন? আমরা তো এখানে বহু কাল ধরে আছি, একেবারে বংশ পরম্পরা ধরে দেবীর সেবা করে আসছি। সেহেতু কাউকে সন্দেহ হয় না, আর সন্দেহ করাটাও উচিত নয়। দারোয়ানের বাড়িটা কোথায় বলতে পারবেন? ও বিহারের লোক। আগে ওর বাপ ঠাকুরদা এখানে পাহারা দিত, তারপর ও আর একজন এখানে দিনরাতে ডিউটি করছে। ওরা খুব বিশ্বাসী, এ কাজ ওরা কখনো করতে পারে না, এ আমার দৃঢ় বিশ্বাস। এখানে বাইরের কোনো লোক আসে? সে তো আসেই, দুর্গা মাকে দর্শন করতে বহু দূর দূর থেকে দর্শনার্থী আসে, মানত করে যায়, আবার তাদের মনস্কামনা পূর্ণ হলে পুজো দিয়ে যায়। বিশেষ করে দুর্গা অষ্টমীতে এইখানে বেশ বড় মেলা বসে, হাজার হাজার লোক আসে। নেপাল, বিহার, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ থেকেও লোক আসে সেই সময়ে। আশপাশের বাড়িগুলিতে হোমস্টের ব্যবস্থা করা হয়। এবারেও তো বসেছিল ওই বাঁশের মাঠে। কিছু অস্থায়ী ছাউনি করা হয়েছিল দর্শনার্থীদের থাকার জন্য। একটা বিশাল বড় অতিথিশালা বানানোর জন্য কাজ শুরু হয়েছিল, কিন্তু কি সব জমি সংক্রান্ত আইনি জটিলতার জন্য কাজকর্ম আটকে গেছে। বুঝলাম। আচ্ছা বেশ, এখন আপনি আসতে পারেন। পরে আবার কিছু জানার দরকার হলে আপনাকে আবার একটু বিরক্ত করব। নমস্কার। এই বলে অজিতেশ মন্দিরের ভিতরটা ঘুরে বাইরে বেরিয়ে এলো।
প্রধান পুরোহিত মন্দিরের একপাশে মাথা নিচু করে বসেছিলেন। অজিতেশ আর অনিন্দ এক নজর তাকিয়ে আবার আগের অবস্থায় বসে রইলেন। অজিতেশ বুঝতে পারল লোকটার কথা বলার মতো কোনো ইচ্ছেই নেই। আবার এমনও হতে পারে যে অনেকের কাছে জবাবদিহি করতে করতে সে ক্লান্ত। এমন সময় একজন গেরুয়া বসনধারী দেখা গেল নাট মন্দিরের দিকে। গলায় পইতে, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় বেশ ভক্তি ভরেই সেখানে এক কৃষ্ণমূর্তির গলা থেকে পুরনো বাঁশি মালা সরিয়ে নতুন মালা পরাচ্ছে। অজিতেশ বেশ একটু চোখ কুঁচকেই বলল, আরে এই তো সেই ব্যক্তি, এই তো কিছুক্ষণ আগে আমাদের উপর নজর রাখছিল। অজিতেশ লোকটার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনার নামটা কি মশাই? আমার নাম রুদ্রাক্ষ। বাড়ি কোথায়? পাশের গ্রামের শীতলপুরে আমার বাড়ি। আচ্ছা, মন্দিরের এই পিছনের ঘরগুলোতে কারা থাকে জানেন? আদৌ কেউ থাকে নাকি এমনিই ফাঁকা পড়ে আছে? এই মন্দিরের পিছনের ঘরগুলোতে থাকে প্রধান পুরোহিত এবং 3 জন সেবায়েত, আর তার পাশেই রয়েছে টিনের ছাউনি দেওয়া একচালা পাঁচক বামুনের ঘর। আর আমি এই নাট মন্দিরে সারাদিন পূজা আর্চা করে রাতে নিজের গ্রামে ফিরে যাই। তবে এখানে আমারও একটি ঘর আছে। দিনের বেলাতে আমি সেখানে বিশ্রাম নিই। আর কিছু জানতে চান তো বলুন, কি বলবেন? না না, আর কিছু জানার নেই, ধন্যবাদ। অজিতেশ আর অনিন্দ এরপর নাট মন্দির থেকে বেরিয়ে মূল মন্দিরের পিছনের দিকে চলে গেল। মন্দিরের পিছনে কিছু মাটির তৈরি বিভিন্ন দেবদেবীর ভাঙা মূর্তি পড়ে আছে। কারো হাত ভাঙা, কারো হাতের আঙুল নেই, মাথার দিকটাও ভাঙা। মনে হচ্ছে পুরাণে বর্ণিত নানা দেবদেবীর মূর্তি। তার ভিতরে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব এবং হনুমানের মূর্তিও রয়েছে। আছে হর পার্বতীর যুগল মূর্তি। মহামণি দুর্বাসা এবং বিশ্বামিত্রের মূর্তিও রয়েছে মনে হলো। বিশেষ কোনো অনুষ্ঠানের সময় হয়তো মূর্তিগুলোর প্রয়োজন হয়। এখানে এসে হঠাৎ একটি কিশোর ছেলের সঙ্গে দেখা হলো। তার কাছ থেকে অজিতেশ কয়েকটা তথ্য পেল। এই যেমন প্রধান পুরোহিতের নাম সাধন পণ্ডিত, বাড়ি বিহারের দ্বারভাঙা জেলায়। রুদ্রাক্ষ স্থানীয়, বছর খানেক হলো সে এই মন্দিরে সহকারী পুরোহিতের দায়িত্ব নিয়েছে। বয়স্ক সেবায়েত স্থানীয় নীলমাধব ঠাকুর, এরাই বর্তমানে এই মন্দিরে থাকে। এখন যার সঙ্গে কথা হচ্ছে তার নাম বলদেব সিং, বাড়ি মুঙ্গের জেলায়। 5 বছর হলোই মন্দিরে এসেছে, দারোয়ানের কাজ করে। আরও এক দারোয়ান আছে, তার নাম কিষাণ ভগত। রাতের দারোয়ান তখনও পর্যন্ত ঘুমোচ্ছে। নাসিকা গর্জন বলে দিচ্ছে তাকে এই সময় বিরক্ত করা ঠিক হবে না। অজিতেশ রাতের দ্বাররক্ষী কিষাণ ভগতের কাছে এগিয়ে গেল। কিষাণ ভগত ঘুমোচ্ছে দেখে বলদেব সিং বলল, আগে স্যার কিছুদিন আগে লোকাল থানা থেকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল, এই যে বিভিন্ন মন্দির, তারপরে দেবদেবতার থান থেকে যেভাবে এই পুরনো সব মূর্তি দুষ্কৃতীরা চুরি করছে, সেই জন্যই এখানে এই নজরদারির ব্যবস্থাটা খুব গুরুতরভাবে বহাল রাখতে হবে। তাই আগে শুধুমাত্র ওই রাতেই পাহারাদার ছিল, কিন্তু এই 5 বছর হলো এই দিনের বেলাতেও পাহারাদার রাখা হয়েছে সেই কথা ভেবে আর কি। কিন্তু স্যার তাতেও তো শেষ রক্ষা হলো না। অনিন্দ লক্ষ্য করল বলদেব সিং বেশ গুছিয়ে কথা বলায় পারদর্শী। অজিতেশ বলদেবকে জিজ্ঞাসা করল, তুমি কি বরাবরে দিনেই ডিউটি করো নাকি রাতেও করতে হয়? আগে না, আমি এখানে দিনেই ডিউটি করি, আর রাতে অন্য এক জায়গায় ডিউটি করি আর কি। কোথায়? এই পাশের গ্রামে আরেকটা মন্দিরে ওই রাত পাহারার কাজ করি। রাতে ওখানে ডিউটি করে এখানে আবার সারাটা দিন ডিউটি করো, তাহলে ঘুমাও কখন? অজিতেশের কথা শুনে বলদেব সিং মাথার চুলগুলো একটু ঘেঁটে নিয়ে বলল, ওখানে কাজ তেমন কিছুই না, ওই শুধু একটা এই লাঠি হাতে চেয়ারে বসে থাকা। তাই ওখানে রাত 12টা পর্যন্ত একটু এই পাইচারি করি, তারপর চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়ি আর কি। আচ্ছা স্যার, বলছি আপনারা কি কাগজের লোক? এতক্ষণে মুখ খুলল অনিন্দ, একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সেরকমই বলতে পারেন, কিন্তু কেন বলুন তো? না তেমন কিছুই না, ওই একটু জানতে ইচ্ছে করলো, তাই অনেকেই তো আসছে। এমন সময়ে হঠাৎ কিষাণ ভগতের ঘুম ভেঙে গেল। সে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, अरे सर, आप लोग क्या पुलिस का आदमी? हमारे पुलिस धरबें ना सर, ये चोरी के पीछे मेरा कोई हाथ नहीं है सर, कोई हाथ नहीं है। जेदिन राते चोरी হয়েছে সেদিন রাতে আমি मंदिर पहारा दिच्छिलाम, लेकिन पता नहीं कैसे मुझे बड़ी नींद आ गई। मैं चेयर पे बैठे बैठे सो गया सर, और सकाल बेला চেঁচামেচি শুনে চোখ খুলে দেখি, हाय भगवान, मंदिरे सब दामी दामी जिनिस चोरी हो गए। लेकिन विश्वास करूं सर, ये सब चोरी के पीछे मेरा कोई हाथ नहीं है सर, कोई हाथ नहीं है। আরে আরে, তুমি এত ভয় পাচ্ছ কেন? अरे पूछिए मत, वो पुलिस এসে আমাকে ধমকি দিয়ে গেল, ও চুরি নাকি আমিই করেছি, আর এই কথাটা আমাকে স্বীকার করে নিতেই হবে, नहीं तो मार मार के मेरी हालत खराब कर देंगे। लेकिन विश्वास করুন স্যার, ये চুরি আমি করিনি, এমনকি এই চুরির সাথে আমার কোনো সম্বন্ধ পর্যন্ত নেই। আমার দোষ একটাই যে ও পাহারা দেওয়ার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম,
এটা বলে চুরি না করে পুরোপুরি চুরির দায় নিজের মাথায় কেন নেবো স্যার? তুমি খামোখা ভয় পেও না। যদি এই চুরির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে দোষী প্রমাণ করার। আমি তো আছি নাকি? হয়তো একটু সময় লাগবে, তবে এই জটিলতা একদিন না একদিন সমাধান হয়ে যাবেই। দুধ কা দুধ পানি কা পানি, একদিন ঠিকই হয়ে যাবে। আচ্ছা বলদেব, তুমি রাতে কোথায় ডিউটি করে বললে? ওই ঝুপড়িডাঙ্গা গ্রামের এই বেতাই চণ্ডীর মন্দির। আচ্ছা বেশ, আজ তবে আসি। প্রয়োজনে কিন্তু আবারও দেখা হতে পারে, কথাও হতে পারে। কেমন? এখানে আর বিশেষ কোনো কাজ না থাকায় অজিতেশ আর অনিন্দ মন্দির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে পড়ল। কি অনিন্দ, আজকে হাতে আর অন্য কোনো কাজ রাখুনি তো? না, আজ আর কোনো কাজ নেই। বেশ বেশ, তাহলে একবার চলো ঝুপড়িডাঙ্গা গ্রামের ওই বেটাচণ্ডীর মন্দিরটা থেকে ঘুরে আসি। দেখি রহস্যের জট খুলতে কোনো ক্লু পাই কিনা। চলো। এরপর ঝুপড়িডাঙ্গা গ্রামে এসে অনেকের কাছেই ডিটেকটিভ অজিতেশ বেতাইচণ্ডী মন্দিরের কথা জিজ্ঞাসা করলে উত্তরে একজন স্থানীয় সেবায়েত বলল, আগে এই গ্রামে বেতাইচণ্ডীর একটা মন্দির আছে বটে, এবং সেখানে প্রতি রাতে বলদেব সিং পাহারাও দেয়, একথা একদম সত্যি। তবে দেখেছি মাঝে মধ্যে তার ডিউটি কামাই হয়ে যেতে। কিন্তু কী কারণে সেই কামাইটা হয় তা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এতক্ষণে বেতাইচণ্ডী মন্দিরের এক স্থানীয় পুরোহিত ফিসফিস করে বলে উঠল, বাবু, আর একটা কথা বলি শোনেন। যেদিন রাতে দুর্গাপুরের দুর্গা মন্দিরে চুরিটা হয়, ওই দিন কিন্তু বলদেব সিং রাতে এই মন্দিরে পাহারা দিতে আসেনি। তাই নাকি? শুনলে অনিন্দ, এবার বিষয়টা বুঝতে পারছো তো? বলদেব সিং আমাদের কাছে আংশিক মিথ্যা কথা বলল। কিন্তু অজিতেশ, ওর এমন মিথ্যে বলার উদ্দেশ্যটা কি? আমার তো মনে হয় ও রাতে কোনো এক ধরনের কুকাজের সাথে জড়িত, কিন্তু কি কাজ করে সেটা আমাদেরকেই খুঁজে বার করতে হবে। যাই হোক, আজকের মতো তদন্তের কাজ এই পর্যন্তই থাক। চলো তবে যাওয়া যাক নাকি? হ্যাঁ, চলো তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, আজ কিন্তু তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আরে যাবো নিশ্চয়ই যাব, তবে আজকে আর নয় ভাই। আমি যেদিন দুর্গামূর্তি চুরির রহস্যটা উদ্ঘাটন করব, সেই দিন সারা দিন সারা রাত তোমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। কেমন? এখন চলো স্টেশনের দিকে যাই। আমরা হাঁটতে হাঁটতে স্টেশন ছেড়ে প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছি। আর শীতলপুর গ্রামের ভিতর থেকে একটা শর্টকাট রাস্তা আছে, ওটা ধরবো? হ্যাঁ চলো, ওই পথ দিয়েই চলো। আর হ্যাঁ, রুদ্রাক্ষের বাড়ি ওই শীতলপুর গ্রামে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে যাওয়ার সময় ওর বাড়িটা একবার দেখিয়ে দিও তো। এই বলে দ্বীপ্রহরের বেলায় তারা হাঁটতে হাঁটতে শীতলপুর গ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলল স্টেশনের দিকে। গ্রামের নাম শীতলপুর হওয়ায় একটা বিশেষ কারণ আছে। গ্রামের মধ্যে বড় বড় ফলের গাছ থাকায় গ্রামের বেশিরভাগ জায়গা জুড়েই ছায়া বিরাজ করে, তাই সবাই এই গ্রামকে শীতলপুর গ্রাম নামেই চেনে। এতক্ষণ গ্রামের ছায়াপথ ধরে এগিয়ে যেতে যেতে অনিন্দ বলল, অজিতেশ, ওই দেখো ওই দোতলা উঁচু বাড়িটা, ওটাই রুদ্রাক্ষের বাড়ি। আচ্ছা বেশ, বুঝলাম। বলছি, ওদের বাড়িতে গিয়ে একবার জিজ্ঞাসাবাদ করে দেখবে নাকি? না না, চলো এবার ট্রেন ধরতে হবে। তারা দুজনে ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে চলে গেল। ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে অজিতেশ বলল, আচ্ছা অনিন্দ, একটা জিনিস লক্ষ্য করেছো? শীতলপুর গ্রামে কিন্তু বেশিরভাগই হতদরিদ্র পরিবারের বাস। যদি বলো কি করে বুঝলাম? দেখলাম সকলেরই ঘরবাড়ি কাঁচা, কিন্তু তার ভিতরে একমাত্র রুদ্রাক্ষের বাড়িটাই চোখে পড়ার মতো। দোতলা পাকা বাড়ি। হ্যাঁ দেখলাম, মনে হলো গোবর গাদায় পদ্ম ফুটে আছে। এরপর ট্রেন এলে অজিতেশ ট্রেনে উঠে পড়ল। অনিন্দ দক্ষিণ দুর্গাপুরেই নিজের বাড়িতে ফিরে গেল। ট্রেনের একটা সিটে বসে অজিতেশ ভাবল যে দুর্গা মন্দিরটার কথা। মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও প্রত্যেক দিন অনেক লোক আসে প্রতিমা দর্শন করতে, পুজো দিতে আসে। তারা প্রণামী বাবদ টাকা পয়সাও দিয়ে যায়। সেই টাকা থেকে এতগুলো লোকের দিন গুজরান হয়। মন্দিরের যাবতীয় খরচপাতি চলে। কিছু মুহূর্ত যাদের সঙ্গে কথা হলো তাদের বয়স বেশি নয়, এক সাধন পণ্ডিত ছাড়া মোটামুটি সবাই বিবাহিত। প্রত্যেকের বাড়িতেই বউ বাচ্চা রয়েছে। এই মন্দিরে নিশ্চয়ই ভালো এমন আয় আছে যে সেই টাকা দিয়ে তাদের সংসার চলে। এক প্রণামী বাক্সে একদিনই প্রায় 50,000 জমা পড়েছে শুধু দর্শনার্থীদের টাকা, বাকি দানের টাকা আলাদা। এই মন্দির এতগুলো মানুষের জীবিকা নির্বাহের কাজ করছে, তাদের পক্ষে কি দুর্গামূর্তি চুরি করা সম্ভব? এইসব ভাবতে ভাবতে অজিতেশ বাড়ি ফিরে এলো। সেদিন সন্ধে থেকে রাত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে দুর্গামূর্তি চুরির রহস্য নিয়ে মাথা ঘামালো সে। কে বা চুরি করতে পারে এবং কি উদ্দেশ্যে? সঙ্গে অত শত সোনা। রাতে অজিতেশ ফোন করলো বন্ধু অনিন্দকে। হ্যালো অনিন্দ, এই শোনো,
বাড়িতে ফিরে আমি একটা বিষয় নিয়ে গভীরভাবে ভেবে দেখলাম। 21শে অক্টোবর রাত্রিবেলা মন্দির থেকে মূর্তি এবং অলংকার সব চুরি হয়েছে, ঠিক? আর আজকে 24 তারিখ, অর্থাৎ মাত্র এই কয়েকদিনের মধ্যে চুরি করা ওই বহুমূল্য পাথরের মূর্তি এবং সোনা গয়না এগুলো সবই কিন্তু এখন দুর্গাপুরের মধ্যেই কোথাও লুকানো আছে। যদিও না থাকাটা অস্বাভাবিক নয়, তবু থাকার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ। কেননা চোরের এত সাহস হবে না যে এত দ্রুত ওই জিনিসপত্র কলকাতা কিংবা তার ওই সংলগ্ন কোনো মার্কেটে বিক্রি করবে। তাই মনস্থির করছি এই জটিলতার সমাধান করতে আমাকে মন্দিরের কাছাকাছি 24টা ঘন্টা থাকতে হবে। যাদের সঙ্গে কথা বলে এসেছি তাদের প্রত্যেকের উপর নজর রাখতে হবে। তুমি ওই মন্দিরের পাশে থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারবে? তাহলে বেশ কয়েকদিন আমরা ওই ঘরে থেকে মন্দির এবং মন্দিরের সাথে জড়িত প্রত্যেকটা মানুষের উপর নজর রাখতে পারবো। তবে একটা বিষয় একটু খেয়াল রেখো, হ্যাঁ, কেউ যেন টের না পায় যে আমরা মন্দিরের আশেপাশেই কোথাও থাকছি, ঠিক আছে? আচ্ছা বেশ, আমি কালই একটা ঘর নিচ্ছি। তুমি শুধু একবার সমাধান করে দাও এই মূর্তি চুরির ঘটনাটা। এর জন্য যাবতীয়ভাবে আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, বুঝতে পেরেছো? পরের দিন সকালে ঠিক সময়ে অজিতেশ এসে মন্দির প্রাঙ্গণে হাজির হলো। তাকে দেখতে পেয়ে অনিন্দ বলল, শোনো, ঘরের ব্যবস্থা হয়ে গেছে ডিটেকটিভ বাবু। এবার আমার কি করণীয় সেটা বলে দাও। চলো মন্দিরের ভিতরে একবার নীলমাধববাবুর সঙ্গে কথা বলে আসি। এই বলে দুজনে মন্দিরের ভিতরে প্রবেশ করলো এবং অজিতেশ বৃদ্ধ সেবায়েত নীলমাধবকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নীলমাধববাবু, গতকাল দেখলাম মন্দিরের বাইরে এবং ভিতরে মোট 8টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। 2জন সিকিউরিটি গার্ড, এতজন সেবায়েত, এত মানুষ, আর তার উপর এতগুলো ক্যামেরা। এত সব কিছু এড়িয়ে চোর চুরি করলো কিভাবে? সিসিটিভির ক্যামেরার কথা আর বলবেন না মশাই, সবটাই অকেজ সোকল টাঙানো ছিল। বাইরের লোকজন ভাবতো সে সিসিটিভির ক্যামেরার আওতায় আছে, কিন্তু আমরা তো জানতামও ক্যামেরা বেকার, কোনো কাজের না। তাহলে তো এই বিষয়ের উপর ভিত্তি করে বলা যেতেই পারে যে বাইরের লোক কেউ চুরি করতে আসেনি, চুরি করেছে মন্দিরের সাথে জড়িত কেউ। সে তো হতে পারে অনিন্দ, তবে এর আরও একটা দিক আছে। যেমন ধরো এই চুরির পিছনে বাইরের কোনো বড় হাত জড়িত থাকতে পারে এবং মন্দিরের সাথে যুক্ত কোনো একজন মানুষ টাকার লোভে মন্দিরের সমস্ত ইনফরমেশন সেই হাতকে সাপ্লাই করতে পারে। হ্যাঁ, তা তো মন্দ বলনি, এমনটাই হবার সম্ভাবনা বেশি। আচ্ছা নীলমাধববাবু, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট হয়েছে কি? হ্যাঁ হয়েছে, তবে কোনো লাভ হয়নি। সর্বত্র আমাদেরই আঙুলের ছাপ ছিল, অন্য কোনো নতুন হাত বা আঙুলের অস্তিত্ব পুলিশ পায়নি। পাবেই বা কি করে? হ্যান্ড গ্লাভস পরে চুরি করলে তো আর চোরের ফিঙ্গারপ্রিন্ট পুলিশের হাতে আসবে না। অজিতেশ মনে মনে ভাবল যে বৃদ্ধ সেবায়েত বেশ যুক্তিসম্মত কথাই বলেছেন। তারপর দুজনে মন্দিরের চারিদিকে একটু দেখে শুনে মন্দিরের লাগোয়া এক কামরার একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠল। সারাদিন মন্দিরের দিকে নজর রাখতে রাখতে দিন কাটল ওদের। সন্ধেবেলায় সূর্য ডুবে যাওয়া অন্ধকারে হঠাৎ দেখল ধীর পায়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে এক 40 ঊর্ধ্ব ব্যক্তি। পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে ন্যাংরা বুট, হাতে একটা লাঠি। দেখে বোঝা যাচ্ছে চলাফেরার অসুবিধে কিংবা বার্ধক্যজনিত কারণে লাঠির ব্যবহার হয়। নিজের ব্যক্তিত্বে আভিজাত্য প্রকাশ করতে এবং কাছে কিংবা দূরে উভয় ক্ষেত্রে নিজেকে আগাগোড়া একজন জমিদারের মতো দেখাতে বোধহয় তিনি এমন বেশভূষা পরিধান করেছেন। দুজনে খেয়াল করলো লোকটার বেশি দূর না এগিয়ে গিয়ে রাধাচূড়া গাছের আড়ালে অন্ধকারে দাঁড়িয়ে পড়ল। তারপর এদিক থেকে ধীরে ধীরে এগিয়ে এলো বলদেব সিং। দুজনের মধ্যে কথাবার্তা চলল বেশ কিছুক্ষণ। অজিতেশ কিংবা অনিন্দর কান পর্যন্ত পৌঁছল না কথা। কিছুটা এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করলো, একটা কথাই শুনতে পেল। বলদেব সিং বলছে, এই শোনো, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, নয়তো একুল ওকুল সব যাবে। এতক্ষণে বোধহয় তারা বুঝতে পেরেছিল যে কেউ তাদেরকে ফলো করছে, তাই তারা দ্রুত সেই স্থান পরিত্যাগ করল। এসব দেখে অনিন্দ বলল, কি হচ্ছে বলো তো অজিতেশ? কিছুই তো বুঝতে পারছি না, মানে সবটাই কেমন অন্ধকারের মতো জটিল মনে হচ্ছে। হ্যাঁ, জটিল তো বটেই, তবে সময়ের সাথে সাথে অন্ধকার মুছে গিয়ে যেমন দিনের আলো ফুটে ওঠে, ঠিক তেমনভাবে সমস্ত জটিলতা কেটে গিয়ে এই চুরির আসল রহস্যটা সামনে আসবেই। চিন্তা করো না, তুমি শুধু অপেক্ষা করো অনিন্দ, অপেক্ষা। এখন চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি। আচ্ছা বেশ, চলো তবে বারুইপুর থেকেই ঘুরে আসি। ওখানে বড় মার্কেট, তারপরে ওই রাসমাঠ, জমিদার বাড়ি, অনেক কিছু ঘুরে দেখার আছে। আর রাতের খাবারটা ওখানে কারো কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেবো আর কি। বেশ বেশ, চলো যাওয়া যাক তাহলে। বারুইপুরের বড় মার্কেটে দুজনে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের দাম করছে। অনিন্দ হঠাৎ বলল, বুঝলে অজিতেশ,
এদিকে দোকানদার থেকে শুরু করে রাস্তাঘাটে যাদের দেখছো তারা কিন্তু অধিকাংশই বাঙালি। কলকাতার মতো মারোয়ারি বিহারি দোকানদার কিন্তু নয়, তাই এখানে জিনিসপত্রের দামও বেশ চড়া। আসলে বাঙালি ব্যবসায়ীরা বেচে লাভটা বেশি করে আর কি। যা বলেছো অনিন্দ, একেবারে খাসা কথা। এইসব কথাবার্তা বলতে বলতে অজিতেশ হঠাৎ একটি দোকানের সামনে দুর্গা মন্দিরের সহকারী পুরোহিত রুদ্রাক্ষকে দেখতে পেল। এই রুদ্রাক্ষ ব্যাটা এখানে কি করছে? ভালো করে লক্ষ্য করে দেখল রুদ্রাক্ষ একজন বাস কন্ডাক্টরের সঙ্গে কথা বলছে। বাস কন্ডাক্টর ছেলেটির চেহারা কিন্তু ভারী অদ্ভুত। অদ্ভুত তার চুলগুলো, টি আকৃতির ঝুলপি। সে বেশ মন দিয়ে রুদ্রাক্ষর কথা শুনছে। হতে পারে কিছু দরকার আছে, এমনটাই ভাবল অজিতেশ। তারপর সেদিকে আর বিশেষ গুরুত্ব দিল না। এমন সময় হঠাৎ একটা 4 চাকা দামি গাড়ি এসে থামল মার্কেটের ভেতরে। অনিন্দ তখন পুরো মার্কেটের ভেতরে একটা দোকানে একটা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে নাড়াচাড়া করছিল। দাদা বলছি, এটার দাম কত? কি 200 টাকা? না না, বড্ড বেশি বলছেন, দেখুন না যদি একটু কম হয়। আরে হবে হবে, আপনি ঠিক পারবেন। আরে দেখুন না একটু চেষ্টা করে। অজিতেশ ঘুরে ঘুরে সব জিনিসপত্র দেখছিল। কত যে বিচিত্র জিনিসের সম্ভার সেই পুরনো দোকানে। এমন সময় পাশের কয়েকটা দোকানের পরের দোকানে অজিতেশের চোখ গেল। একজন যুবক এসে দোকানদারের সঙ্গে ইশারায় কিছু কথা বলে যাবার পরেই আরেকটি ছেলে এলো, তার হাতে একটা বাক্স। দোকানদারকে সে বাক্সটা ধরিয়ে দিয়ে চটপট বেরিয়ে গেল। দোকানদার বাক্সটা আবার দ্রুত একটা ছোট্ট লোহার সিঁড়ি বেয়ে ছাদের উপরে একটা কাউন্টার আছে সেখানে ঢুকিয়ে দিল। তারপর সেই গাড়ি থেকে বেরিয়ে একজন লোক দোকানে গিয়ে দোকানদারের সিটে বসল। লোকটাকে চিনতে আর অসুবিধে হলো না অজিতেশের। অনিন্দকে ডেকে বলল, এই অনিন্দ, দেখো তো এই সেই লোকটা কিনা সন্ধ্যাবেলায় যে মন্দিরের প্রাঙ্গণে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলদেব সিংয়ের সাথে কথা বলে এলো? হ্যাঁ ইনি তো সেই ব্যক্তি। চলো তো একবার ওখানে গিয়ে দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। হ্যাঁ যাব, তার আগে ওই দুটো ছেলের পিছু নাও। যদি ওখান থেকে কিছু তথ্য পাই তাহলে আমাদের কেসের জটিলতা কিছুটা হলেও হালকা হতে পারে। এই বলে দুজনে দৌড় দিল ছেলে দুটোর পিছনে। অজিতেশ চারিদিকে তাকাতে তাকাতে এগলি সেগলি ধরে এগিয়ে গিয়ে ছেলে দুটোর মধ্যে একজনের দেখা পেল। অজিতেশ একটু তফাতে হাঁটতে লাগলো ছেলেটাকে অনুসরণ করে। ছেলেটা যেন এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। একটু সময় পরে একটা ফাঁকা জায়গা দেখে পকেট থেকে মোবাইল বের করে কাউকে একটা ফোন করলো। তারপর হ্যাঁ কাজ হয়ে গেছে গোছের কিছু একটা কথা বলল কাউকে ফোনে। এরপর ছেলেটা কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটতে শুরু করলো। অজিতেশ কিন্তু পিছু ছাড়লো না, এবার একটু দূর থেকে নজরে রাখলো। ছেলেটা সবজি মার্কেটের ভিতরে গিয়ে একটা জুয়েলারি দোকানে ঢুকে গেল। কিছু সময় পরে আরও একজন যুবক, যাকে একটু আগেই চোরাই মার্কেটের পাশের সোনার দোকানদারের সঙ্গে ইশারায় কথা বলতে দেখেছিল অজিতেশ, কিছুটা দূর থেকে সে এইমাত্র সোনার দোকানে ঢুকে যাওয়া ছেলেটাকে ফলো করতে লাগলো। যুবকটা ভিড়ের ভিতর থেকে ছেলেটিকে লক্ষ্য করছিল, সেটা অজিতেশের দৃষ্টি এড়ালো না। অজিতেশ একটু দূর থেকেই ছেলেটাকে এবং যুবকটিকে লক্ষ্য করতে লাগলো। জিন্স আর টি শার্ট পরা যুবকটিকে ভিড়ের ভিতরের হলেও মুখটা কেমন যেন চেনা চেনা মনে হলো তার, আগে যেন কোথাও দেখেছে। ছেলেটা সামনেই একটা পোশাকের দোকানে ঢুকে এটা সেটা দেখতে লাগলো। অজিতেশ সোনার দোকানে ঢুকে যাওয়া ছেলেটাকে এবং মেয়েদের গার্মেন্টসের দোকানে ঢুকে যাওয়া যুবক দুজনকে একই সঙ্গে নজর রাখার জন্য একটু তফাতে দাঁড়িয়ে রইল। পকেট থেকে একটা ক্লাসিক সিগারেটের বাক্স বার করে তার থেকে একটা সিগারেট নিয়ে বাক্সটা পকেটে রেখে দিল আবার। তারপর ধীরে ধীরে দেশলাই কাঠি দিয়ে সিগারেটটা ধরালো। কাজগুলো করলো অজিতেশ খুব ধীরে, সময় কাটানোই উদ্দেশ্য। একটু দূর থেকে অজিতেশ লক্ষ্য করলো সোনার দোকানদার একটা টাকার বান্ডিল ধরিয়ে দিল ছেলেটার হাতে। তারপর খুব আস্তে আস্তে কি যেন বলল। ছেলেটা টাকার বান্ডিলটা একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। অজিতেশ কথাগুলো না শুনলেও বুঝতে পারল দোকানদারের সঙ্গে ছেলেটার কোনো একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। ছেলেটা আর এক মুহূর্ত দাঁড়ালো না, দোকান থেকে বেরিয়ে হনহন করে হাঁটতে লাগলো। এবারে গার্মেন্টসের দোকানের ছেলেটাও তার পিছু নিল। অজিতেশ একটু দূর থেকে ভিড়ের ভিতরে নিজেকে মিশিয়ে বলদেব বলে ডাক দিতেই গার্মেন্টসের ছেলেটা পিছনে ঘুরল। অজিতেশ নিশ্চিত হলো, আরে এ তো দুর্গা মন্দিরের সেই দারুণ ছেলেটা। তখন ধুতি পাঞ্জাবি আর কপালে তিলক কাটা ছিল, তার পরিবর্তে এখন জিন্স টি শার্ট পরাতে হঠাৎ করে অজিতেশ চিনতে পারেনি। আর চুলটাও মনে হচ্ছে একটু অন্যভাবে কেটেছে। বলদেব একটু পিছিয়ে পড়েছিল, একটু জোর পায়ে হেঁটে আগের ছেলেটাকে ধরে ফেলল। তারপর দু একটা কথা বলে ছেলেটা টাকার বান্ডিলের ব্যাগটা বলদেবের হাতে গুজে দিল। বলদেব আর এক সেকেন্ড সময় নষ্ট না করে দ্রুত রাস্তা পার হয়ে ওপার থেকে একটা চলন্ত বাসে উঠে পড়ল। বলদেবকে অনুসরণ করতে গিয়ে সেই সময় ভিড়ের ভিতরে অন্য ছেলেটা যে কোথায় গেল অজিতেশ আর দেখতে পেল না। রাস্তার পাশে একটা অটো দাঁড়িয়ে ছিল। অজিতেশ অটোতে চেপে আবার পুরনো মার্কেটে সেই জুয়েলারি দোকানে ফিরে এলো। সেখানে দাঁড়িয়েছিল অনিন্দ।
অনিন্দকে সঙ্গে নিয়ে অজিতেশ জুয়েলারি দোকানের মধ্যে প্রবেশ করল। দেখলো সেখানে তখনও উপস্থিত আছে জমিদার সুলভ চেহারাধারী সেই লোকটা, আজ সন্ধেবেলায় যাকে মন্দির প্রাঙ্গণে বলদেবের সঙ্গে গোপনে কথা বলতে দেখা গিয়েছিল। দোকানে ঢুকতেই সে লোকটি বলল, হ্যাঁ দাদা, বলেন কি লাগবে। অজিতেশ বুঝল তিনি এই দোকানের মালিক। তারপর জিনিসগুলোর দিকে কয়েকবার তাকিয়ে নিয়ে বলল, আমি না একটা সোনার জিনিস খুঁজছি, বুঝলেন, কিন্তু কোথাও পাচ্ছি না। কি জিনিস খুঁজছেন বলেন তো, দেখি আমার কাছে আছে কিনা। পাকা সোনার তৈরি পুরনো আমলের একজোড়া বালা খুঁজছি, যেটা ডিজাইন সেই পুরনো দিনের মতো হতে হবে। না, আমার কাছে এই মুহূর্তে নেই। তবে আপনি যদি সত্যি সত্যি কেনেন তাহলে আনিয়ে দিতে পারি, তবে তার জন্য কিন্তু বেশ দাম দিতে হবে, পারবেন তো? দেখুন, আমি কলকাতার একজন শিল্পপতি না হলেও বেশ বড় ব্যবসায়ী বলতে পারেন। বড় বাজারে আমাদের ফুলের দোকান। এখন আমার কাছে মা একটা জিনিস চেয়েছেনই যখন, তখন কি আমি সেটা না দিয়ে থাকতে পারি? তা সে যত দামই হোক না কেন। তা বলুন, আমি কবে আসব? আমার কিন্তু হাতে বেশি সময় নেই। আচ্ছা, আপনি কাল রাতের দিকে একবার আসেন। রাতের দিকে? কটার সময় আসলে ভালো হয়? ওই 9টার পর। আচ্ছা বেশ, কাল তাহলে রাত 9টার পরে আসবো তাহলে। এই বলে দোকান ছেড়ে বেরিয়ে এলো দুজনে। রাস্তায় হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সবজি মার্কেটের ভিতরে সেই জুয়েলারির দোকানে এলো। একটু আগে এই দোকান থেকেই ছেলেটা টাকার বান্ডিলটা নিয়েছিল। অজিতেশ আর অনিন্দ দোকানে ঢুকলো। দোকানদার জিজ্ঞাসা করলো, কি দেখবেন বাবু, বলেন। ছোটখাটো একটা দোকান, শোকেসে সেরকম চোখে পড়ার মতো কিছু নেই। যা আছে হালকা পলকা কিছু সোনার কানের দুল, আংটি, কিছু পেন্ডেন্ট আর শাঁখা পলা বাঁধানো। বাকি সব রূপোর জিনিসপত্র। আমি না একটা জিনিস খুঁজছি, বুঝলেন, সেটা আপনার দোকানে আছে কিনা বুঝতে পারছি না। কি জিনিস বলেন? না থাকলে আমি বানিয়ে দেবো, অথবা অন্য কারো কাছ থেকে এনে দিতে পারি। বলুন কি কি চাই। আমি ঠাকুরের মাথার একটা বড় সড়ো মুকুটের খোঁজ করছিলাম। লোকটা একবার অজিতেশ আর একবার অনিন্দর দিকে তাকিয়ে বলল, আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করে বুঝলেন? সে আমরা লোক দেখলেই বুঝতে পারি। কলকাতা লোকের কথাবার্তা, রুচি, ভাবভঙ্গি সবই তো আলাদা। এইসব বলতে বলতে লোকটা 1 মিনিট এটা সেটা নাড়াচাড়া করছিল। অজিতেশ আবার বলল, আপনি ঠাকুরের মাথার মুকুটটাই দেখান। লোকটা লোহার সিন্দুক খুলে একটা রূপোর মাথার মুকুট নিয়ে এলো। অনিন্দ হাতে নিয়ে দেখল রূপোর উপরে মিনে করা অপূর্ব সুন্দর জিনিসটা। অবাক হয়ে অজিতেশের কানে কানে বলল, আরে এই তো সেই রূপোর মুকুট। এটাই তো ওই শিবলিঙ্গের মাথায় পরানো থাকতো, আর এর ওজনটাও অনেক। কিন্তু সেই অলংকার গহনা এখানে কি করে এলো? তবে কি চোর সব কিছু বিক্রি করে গেছে? হ্যাঁ? অজিতেশ ইশারা করে অনিন্দকে চুপ করতে বলল। তারপর দোকানদারের উদ্দেশ্যে বলল, এটার দাম কত হবে? হ্যাঁ, তা ধরুন 60,000 মতো পড়বে। 60,000? হ্যাঁ, আরে এখন রূপার ভরি কত করে যাচ্ছে জানেন? এতে কতখানি রূপা আছে, তার উপর সুন্দর করে মিনে করা। আমি তো আপনাকে মেকিং চার্জ কিছুটা বাদ দিয়েই দামটা বললাম। আপনার কথা শুনে আমার বেশ ভালো লেগেছে না? আপনি কি চাইছেন তাই বের করলাম। আর সত্যি বলতে কি, এখানে আমার একটা অর্ডারই মাল ছিল। একজন এই মারবাড়ি ব্যবসায়ী অর্ডার দিয়েছিলেন। এবার আপনার পছন্দ হলে তা আপনি কিনে নিতে পারেন। সেক্ষেত্রে আমি তাকে না একটা বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ে নিন এটা। আপনার কারখানাটা কোথায়? মানে বলছিলাম যে এগুলো কোথায় তৈরি হয়? এখানে তো কোনো কারিগরদের দেখছিই না। লোকটা হঠাৎ কেমন যেন ভ্যাবা চেকা খেয়ে গেল। চোখে মুখে একটা অস্বস্তি। পরক্ষণেই কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল, এসব জিনিস আমাদের এখানে তৈরি হয় না, আমাদের বাইরে থেকেই তো কিনতে হয়। বাদ দিন এসব। আপনার কি এটা পছন্দ হয়েছে? অজিতেশ মুকুটটা নাড়তে নাড়তে বলল, পছন্দ যার তিনি তো বাড়িতে, যদি তাকে একবার দেখাতে পারতাম। কথাটা বলা মাত্র অনিন্দ ওর পকেট থেকে মোবাইল বের করে বিন্দু মাত্র সময় নষ্ট না করে মুকুটের একটা ফটো তুলে নিল। লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফটোটা কয়েক জায়গায় সেন্ড করে দিল। অজিতেশ বলল, 1 মিনিট, আমি একটু বাড়িতে ফোন করে দেখছি। আসলে এত দামি জিনিস তো, আমাদের মূর্তিটার মাথাতে মুকুটটা আবার ঠিকঠাক বসবে কিনা। অজিতেশ খুব সংক্ষেপে মুকুটটার কথা জানিয়ে আরেকটা ফটো পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে। তারপর লোকটাকে বলল, আপনি দাদা মুকুটটা প্যাক করুন। হ্যাঁ, কচি কচি। কিন্তু দাদা আপনি ক্যাশে পেমেন্ট করবেন না কার্ডে? আজকাল তো টাকা পয়সা নিয়ে কেউ ঘোরে নাকি? আর আমি এখানে আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, আমি কার্ডেই পেমেন্ট করব। না শোনেন, টাকাটা আপনাকে ক্যাশেই দিতে হবে। এই তো পাশে এটিএম আছে, আপনি তুলে আনুন না। আচ্ছা দেখছি, আপনি প্যাক করুন। এই বলে অনিন্দকে দোকানে রেখে অজিতেশ এটিএমের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে অজিতেশ বলল, এটিএমে তো এতগুলো ক্যাশ নেই।
আপনি তাহলে একটা কাজ করুন, আমার প্যাকিংটা রেখে দিন, আমি আগামীকাল এসে ক্যাশে পেমেন্ট করে দিয়ে যাব, ঠিক আছে? রাত 10টা নাগাদ সেই সোনার দোকান, অস্থির মার্কেট সব ছেড়ে মন্দির প্রাঙ্গণের ভাড়ার ঘরটায় দুজনে ফিরে এলো। এসে দেখল দুর্গা মন্দিরের মূল ফটকের কাছে গার্ড কিষাণ ভগত পাহারা দিচ্ছে এবং বিগ্রহহীন সুন্দর মন্দিরের চাতালে ঠেস দিয়ে বসে আছে বৃদ্ধ সেবায়েত নীলমাধব। অজিতেশ রাতের পাহারাদারকে ডেকে জিজ্ঞাসা করল, কি হে কিষাণ ভগত, তুমি এখানে ডিউটি করছো? আর তোমার বন্ধু বলদেব সিং সে কোথায়? আরে সাফ সই তো, ও সন্ধ্যেবেলা ঝুপড়িডাঙ্গা গ্রামে বেচাই মন্দিরে ডিউটি করতে চলে গেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তাহলে ডিউটি করো। এই অনিন্দ, একবার বিতাইচণ্ডী মন্দিরের ওই স্থানীয় সেবায়েতের কাছে কল করে দেখো তো। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে বলদেব সিং আজকে ওখানে ডিউটি করতে যাবে না। আচ্ছা কি কারণে এমন সন্দেহ বলো তো অজিতেশ? বলছি সব বলছি, আগে কল করে দেখো তো। আচ্ছা বেশ, দাঁড়াও, এক্ষুনি কল করছি। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি দুর্গাপুর থেকে অনিন্দ বলছি। আচ্ছা আজ বলদেব সিং তোমাদের ওই মন্দিরে ডিউটিতে গেছে? কি যায়নি? সত্যি বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি। জানতাম ও আজকে ডিউটিতে যাবে না। কি করে জানলে? দেখো, কিছু চলতি সাধারণ সোনারূপো আশেপাশে স্থানীয়, এই ধরো বারুইপুর, সোনারপুর, এসব জায়গায় দোকানগুলোতে সাপ্লাই দিয়ে হাত খরচের কিছু টাকা রেডি করে নিয়েছে চোরের দল। এবার বাকি যাবতীয় দামি অলংকার, জিনিসপত্র এবং মূর্তি কয়েকদিনের মধ্যেই বাইরে চালান করতে হবে, এবং সেই কাজে সাহায্যের জন্য বলদেব সিং আজকে ডিউটি কামাই করল। তার মানে এই চুরির পিছনে বলদেব সিংয়ের হাত আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত ওর সমস্ত রকম অ্যাক্টিভিটি দেখে সেটাই অনুমান করা যায়। এমন সময় অজিতেশের ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? নমস্কার গোয়েন্দাবাবু, নমস্কার। আপনি তো দেখছি গোয়েন্দাগিরি করতে করতে অনেক দূর এসে পৌঁছে গেছেন। আমি যদি আরেকদিন আগে আপনার গোয়েন্দাগিরির খবর পেতাম তাহলে আপনাকে এত দূর এগোতে দিতাম না। যাই হোক, এইসব পাট চকিয়ে বাড়ি চলে যান কেমন? তাছাড়া এত কোনো একজন মানুষের প্রপার্টি নয়, তাই চুরি সংক্রান্ত ব্যাপারে মাথা না গলালেই ভালো হয়। মন্দিরের জিনিস মন্দির কর্তৃপক্ষই না হয় বুঝে নিক। কে বলছেন? কে আপনি? এত কথা আপনি বলছেন কেন? আমি কি করব না সেটা আমি ভালোই বুঝতে পারি। সাহস যদি থাকে তাহলে কে আপনি সেটা আমাকে বলুন। আমি তো চোর। ও না, চোর না। চোর বললে আবার নিজের সম্মান হাই হয়। আমি ডাকাত, মন্দির লুটেরা। পারলে ধরে দেখান। 48 ঘন্টার মধ্যে আমি আপনাকে হাতে নাতে ধরবো, আর যদি না ধরতে পারি তো সারা জীবনের মতো আমার এই গোয়েন্দাগিরি ছেড়ে দেব। পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনার কথা অজিতেশের কানে এলো। কি বলছো অনিন্দ? বলদেব সিং খুন হয়েছে? তবে আর বলছে কি মশাই, গতকাল রাতে বেতাইচণ্ডীর মন্দির লুট হয়েছে আর সঙ্গে বলদেব সিং খুন হয়েছে। চলো এক্ষুনি একবার থানা থেকে ঘুরে আসি। কি বলছো কি? হ্যাঁ, তবে তাই চলো। তারপর সকাল 9:30 নাগাদ অনিন্দ আর অজিতেশ দুজনে পুলিশ স্টেশনে পৌঁছলো। গত রাতের থ্রেট কল সম্পর্কে প্রশাসনকে সবটা জানিয়ে আবারও ফিরে এলো। ঘরে ফিরে অজিতেশ একমনে ভাবতে লাগলো যে কিভাবে সমস্ত সত্যিটা সামনে আনা যায়। একটা ক্লু পাওয়া গিয়েছিল সিকিউরিটি গার্ড বলদেব সিং, কিন্তু তার এমন অস্বাভাবিক আর আকস্মিক মৃত্যুর পর সবটা কেমন যেন জটিল হয়ে গেল। গতকাল রাতে একটা দোকানে রূপোর মুকুট দরদাম করে পড়েছিল, সেটা নিতে এসেছে অনিন্দ আর অজিতেশ। এটা নেওয়ার পর অন্য আরও একটা দোকানে যেতে হবে, সেখান থেকে আজ দুটো বালা কেনার কথা। রাত 9টার পর সোনার দোকানদার বেশ আনন্দ সহকারে নিজের হাতে একটা বাক্সের ভিতরে কিছু কাগজের কুচির কুশন বানিয়ে তার ভিতর সযত্নে মুকুটটা রাখলেন। কাজটা করেছেন এমন সময় দেখতে পেলেন দোকানে বেশ কয়েকজন পুলিশ ঢুকছে। দোকানদারের কপালে ভাঁজ পড়ল, এমন সময় আবার পুলিশ কেন? একজন অফিসার এগিয়ে এসে বাক্সটা হাতে নিতেই দোকানদার জানালো, এটা বিক্রি হয়ে গেছে স্যার। এতে কি আছে? একটা মুকুট আছে স্যার, ওটা বিক্রি হয়ে গেছে। আপনাদের অন্য কিছু লাগবে? হ্যাঁ, তাই মুকুটটা আমরা একবার দেখতে চাই, খোলো। লোকটা কাঁপা কাঁপা হাতে বাক্সের ভিতর থেকে মুকুটটা বের করে পুলিশ অফিসারের হাতে দিলেন। বাইরে তখন পুলিশ ঘিরে ফেলেছে দোকানটাকে। শুধু তাই নয়, আশেপাশের অনেক লোকজন জমায়েত হয়ে গেছে কৌতূহলী হয়ে ব্যাপারটা কি বোঝার জন্য। দোকানদার ততক্ষণে তোতলাতে শুরু করেছেন।
আমি আমি আবার কি করলাম স্যার? আমি ছাপোষা মানুষ, ছোটোখাটো একটা ব্যবসা চালাই, আমি কারোর সাথে বাজে থাকি না। পুলিশ অফিসার তার সহকারী একজন পুলিশকে বললেন, এই একই গাড়িতে তোল আর দোকানে তালা লাগিয়ে দে। চুরির মাল কিনে ব্যবসা করা হচ্ছে, হ্যাঁ? চলো দেখাচ্ছি তোমায়, চলো। কথাটা বলে অফিসার সেই মুকুটটাকে নিয়ে গাড়িতে উঠলেন। দোকানদারকে পুলিশ ভ্যানে তোলা হলো। ওনার দোকানটাকেও পুলিশ সিল করে দিল এবং পরের জুয়েলারি দোকানে গিয়ে দেখল সে দোকান বন্ধ। অর্থাৎ ততক্ষণে সে বোধহয় খবর পেয়ে চোরা পাত্তারি গুটিয়ে চম্পট দিয়েছে। এদিকে খবরটা পাওয়া মাত্র পুলিশ দারুণ তৎপরতায় ফোর্স নিয়ে ছুটে গেল দুর্গাপুর গ্রামে। অজিতেশও সঙ্গে গেল। দুর্গা মন্দিরে তখন বিগ্রহহীন গর্ভগৃহে সন্ধ্যা আরতি করছিলেন প্রধান পুরোহিত। ঘট পূজা সম্পন্ন হলে তিনি চলে এলেন নাট মন্দিরে। নাট মন্দিরে তখন ফুলমালা দিয়ে গোবিন্দর মূর্তিকে সাজাচ্ছিল রুদ্রাক্ষ। পুলিশ এসে দাঁড়ালো মন্দির প্রাঙ্গণে। প্রধান পুরোহিতকে ডাকা হলো। প্রধান পুরোহিত ধীর পায়ে এগিয়ে এলেন। পুলিশের ভিতর থেকে একজন বলল, বলছি ঠাকুরমশাই, আপনার এই সহকারীকে আমাদের সঙ্গে একটু থানায় যেতে হবে। বৃদ্ধ প্রধান পুরোহিত বললেন, সে কি? কেন? আজ রাতে তো আমাদের এখানে অষ্টপ্রহর কীর্তন শুরু হবে। পূর্ণিমা লাগছে রাত 10টায়, তখনই তিথি মেনে নাম সংকীর্তন শুরু হবে। আচ্ছা, আপনার আরও একজন সেবায়েত আছেন না? কী নাম বেশ? নীলমাধব, সে কোথায়? সে তো গতকাল কাজ আছে বলে সেই যে বেরিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো পাত্তাই নেই। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রুদ্রাক্ষ ভয়ার্ত চোখে এদিক সেদিক তাকাচ্ছিল। অপরাধীর মতো চাহনি তার। প্রধান পুরোহিত রুদ্রাক্ষের দিকে তাকিয়ে বললেন, কি রুদ্রাক্ষ, তুমি কিছু বলো। রুদ্রাক্ষ নীরব রইল। পুলিশ বলল, ও এখন কিছু বলবে না। ওকে এখন একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ আছে। সঙ্গে যদি আপনি যেতে পারেন তাহলে বেশ ভালো হয়। কেন বলেন তো? হঠাৎ আমাদেরকে থানায় ডেকে পাঠালেন কেন? দেখুন, বিষয়টা আপনাকে একটু খুলেই বলি। আমরা একটি ঠাকুরের মাথার মুকুট উদ্ধার করেছি। আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন যে এটা এই মন্দিরের জিনিস কিনা। সেই জন্যই আপনার সহকর্মীটিকে বলছিলাম। রুদ্রাক্ষের মুখটা সহসা ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছে তার মুখমণ্ডলে যেন রক্তের ছিটে ফোটাও নেই। প্রধান পুরোহিত এবং রুদ্রাক্ষকে নিয়ে পুলিশ এগিয়ে গেল। অজিতেশ এবারে প্রত্যেকের ঘর খুব ভালো করে সার্চ করল। পুরোহিত, সেবায়েত, দারোয়ান। সার্চ করে বেশ কিছু জিনিস পাওয়া গেল যা হয়তো তদন্তে সাহায্য করবে। একজন পুলিশ অফিসার মন্দিরের দরজায় তালা লাগিয়ে দিলেন। আরেকজন মন্দিরের পাহারায় থাকলেন। অন্যান্য সেবায়েতরা পুলিশের এই ভূমিকা দেখে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। যখন চুরি হলো তখন তেমন কারো ভিতরে এত উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এখন আর পাহারা বসিয়ে কি হবে? তারা আড়ালে এই জাতীয় মন্তব্য করতে লাগলো। পুলিশ অফিসারের উল্টো দিকে চেয়ারে বসে আছেন প্রধান পুরোহিত। অফিসার তার অধস্তন একজনকে ডাক দিলেন। সে এসে আলমারি থেকে একটা বাক্স বের করে টেবিলের উপর রাখল। প্রধান পুরোহিত অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলেন। সেকেন্ড অফিসার বাক্সটা খুলে তার ভেতর থেকে শিবলিঙ্গের মাথার মুকুটটাকে বের করে টেবিলের উপর রাখলেন। দেখামাত্র প্রধান পুরোহিত বললেন, হ্যাঁ 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 স্যার, এই মুকুটটাই আমার দেবাদিদেব মহাদেবের মাথায় পরানো ছিল। অর্থাৎ এটাই সেই শিবলিঙ্গের মুকুট। আচ্ছা, এইটাই যে সে মুকুট, তার কোনো প্রমাণ দিতে পারবেন কি? এই যেমন ধরুন কোনো ফটো তোলা আছে নিশ্চয়ই, সেই ফটোটি একবার দেখাতে পারবেন কি? সে তো আছেই স্যার। প্রত্যেক বছর নীলষষ্ঠীর দিন, শিব চতুর্দশীর দিন, চড়কে, এছাড়াও বিভিন্ন সময়ে অনেক ফটো তোলা হয়ে থাকে। সব বাঁধানো আছে। মন্দিরের ভিতরেও বেশ কিছু ফটো বাঁধিয়ে রাখা আছে। তাছাড়া এই মন্দিরের বর্তমান উত্তরাধিকারী যারা আছেন, ফটো তো তাদের কাছেও আছে। আমি আপনাকে দেখাতে পারবো, তখন বুঝতে পারবেন আমি মিথ্যে কথা কিছু বলছি না। আরে না না, শুনুন, আমি সেই কথা বলিনি। দেখুন, প্রমাণ না পেলে তো আমরা কিছু করতে পারি না। শুধুমাত্র মুখের কথায় তো জিনিসটা কার সেটা বলে দেওয়া যায় না, তাই না? দেখুন, এই ব্যাপারটা আমরাও জানি যে এই মুকুটটাই সেই মুকুট। ঠিক আছে, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি একটু বলুন সেটা কোথায়। প্রধান পুরোহিতের মুখটা সহসা উজ্জ্বল হয়ে গেল। মুকুটটা হাতে নিয়ে বললেন, জানেন স্যার, এই মুকুটটা কলকাতার একজন বড় সোনার ব্যবসায়ী ভোলা মহেশ্বরকে দিয়ে গেছেন। এই মুকুটে ছোট করে লেখা আছে সেই ব্যবসায়ীর নাম প্রেমচাঁদ আগরওয়াল। আচ্ছা বেশ, আপনি এখন আসতে পারেন।
রুদ্রাক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রেখে প্রধান পুরোহিতকে ছেড়ে দেওয়া হলো। একটু বাদে থানার লকআপে নীলমাধবকে দেখে রুদ্রাক্ষ চমকে উঠল। বৃদ্ধ সেবায়েতকে দেখে অনিন্দ খানিকটা অবাক। এই অজিতেশ, এই চুরির সঙ্গে ইনিও যুক্ত আছে নাকি? হ্যাঁ, সে কথা আর বলতে। দেখো না আগে আগে কি কি হয়। পুলিশ নীলমাধবকে জেরা করলো, কিন্তু তার কাছে জানতে পারলো যে মূর্তি কে চুরি করেছে সেটা নীলমাধব জানে না। তাকে অনেক রকম ভয়ও দেখানো হলো আর শারীরিকভাবে নিপীড়নও করা হলো কথা বের করবার জন্য, কিন্তু প্রত্যেকবার তার একই কথা। তবে নীলমাধব একটা কথা জানালেন যে দুর্গা অষ্টমীর রাতে ভিন্ন পাড়ায় কীর্তন দেখতে ওকে আগেই পাঠিয়ে দিয়েছিল রুদ্রাক্ষ, এবং কিছুটা সময় পরে রুদ্রাক্ষ কীর্তন দেখতে যায়। রুদ্রাক্ষের কাছে জিজ্ঞাসা করলে রুদ্রাক্ষ বলল, মন্দিরে তখন কিছু কাজ পড়েছিল, তাই আমি ঠাকুরকে বলি আপনি এগিয়ে যান, আমি কাজগুলো ছেড়ে আসছি। তারপরে কি হয়েছে আমি জানি না, তখন তো পাহাড়ায় কিষাণ ভগত ছিল। এরপর রাতে থানা থেকে ফিরে অজিতেশ অনিন্দকে সঙ্গে নিয়ে বাইরে হাঁটতে বেরোলো। দুজনের হাতেই দুটো জ্বলন্ত সিগারেট। কুয়াশা ভেজা পথ ধরে দুজনে হাঁটছে আর কথাবার্তা বলছে। দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল, আর আমাদের হাতে আর মাত্র 24 ঘন্টা সময় আছে। তার মধ্যে তো চোরকে ধরতে হবে, নয়তো হেরে যাব আমরা। তোমার কি মনে হয় অনিন্দ, কোনো কারণ ছাড়াই এত রাত্রে আমি রাস্তায় এমনি এমনি হাঁটতে বেরিয়েছি? একটু সতর্ক থেকো, চোরের পক্ষ থেকে আমাদের উপরে হামলা আসবেই, এবং এটাই আমাদের শেষ হাতিয়ার চোরকে ধরবার। কথা বলতে বলতেই দুজনে রাস্তার একটু নির্জন দিকে চলে আসে। এখন এদিকে সেভাবে আর লোক চলাচল করছে না। অজিতেশ হঠাৎ লক্ষ্য করলো যে কেউ যেন ওদেরকে ফলো করছে। একজন নয়, দুজন নয়, বেশ কয়েকজন। অজিতেশ অবশ্য মনের দিক থেকে ততক্ষণে নিজেকে গুছিয়ে নিয়েছে। অরিন্দকে বলল, তুমি রেডি থাকো, ওরা কিন্তু আমাদেরকে টার্গেট করেছে। তুমি ওই বিল্ডিংটার পেছনে গিয়ে লুকিয়ে পড়ো, যাও। আর তুমি, মানে তোমাকে একা রেখে? যা বলছি করো, এখন আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। ওরা আমাদের দুজনকে একসাথে ধরে ফেললে মুশকিল। আমি চাই ওরা আমাকে ধরুক, তখন তুমি পিছন থেকে আমাকে বাঁচাতে পারবে। যাও যাও যাও, লুকিয়ে পড়ো, যাও। রাস্তার পাশেই একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়েছিল। অজিতেশ ধরে নিল যে আক্রমণকারী সম্ভবত এই গাড়িতেই এসেছে। হঠাৎ রাস্তার দুদিক থেকে প্রায় 10-12 জন সন্ডা মার্কা যুবক ওদেরকে ঘিরে ধরল। সকলের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। একজন বলে উঠল, আপনি বুঝতে পারেননি কাদের খপ্পরে পড়েছেন? কলকাতা থেকে এখানে এসেছেন গোয়েন্দাগিরি করতে, তাই তো? চিনতে পেরেছি ভূপতি সামন্ত। এই ঘোর অন্ধকারের মধ্যেও আপনার কণ্ঠস্বর শুনে ঠিক চিনতে পেরেছি। আপনিই তো এই চুরির মূল মাথা। নিজেকে জমিদারের মতো পোশাকে ঢেকে রাখেন, কিন্তু বাস্তবে আপনি একজন চোর। সেদিন সন্ধ্যায় যখন বলদেব সিংয়ের সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যে এই ঘটনাচক্রের মূল মাথা কেবল আপনি। তারপর তো শিওর হলাম বারুইপুরে আপনাকে সোনার দোকানে দেখে। আপনি কি ভেবেছেন এখনো আমরা আপনার উদ্দেশ্য ধরতে পারিনি? আপনি হয়তো জানেন না এখানে দিনে রাতে আমাদের লোক কত নির্ভয় তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আরে বাবা, এই জগতে দেখছেন না সকলেই লুটে পুটে খাচ্ছে, আমরা তো ব্যবসা করে খাচ্ছি রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে। চুরি করা ধন দৌলত নিয়ে ব্যবসা করতে আপনার লজ্জা করে না? হ্যাঁ, এই যুগে সবাই চোর। আমরা তো সাধারণ মানুষের অর্থ সম্পদ চুরি করি না। নিজের ভোগ বিলাসের শিখরে বসে থেকে সাধারণ মানুষকে সারা জীবন সাধারণ করে রাখা সেই ঈশ্বর, তার সম্পত্তি চুরি করেছি। এতে আপনার সমস্যা কোথায়? কিন্তু আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমাদের দেশের ঐতিহ্য, দেশের সম্পদ, এগুলো সব বিদেশে পাচার করছেন। হাজার হাজার বছরের প্রাচীন এই মূর্তিগুলো আমাদের অ্যাসেট। এর নৃতাত্ত্বিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এসব অনেক। এগুলো দাম দিয়ে বিচার করা যায় না। নিজের দেশের এই সম্পদ কেবলমাত্র টাকার বিনিময়ে পাচার করাটা শুধুমাত্র অনৈতিক নয়, বেআইনিও। অজিতেশের কথা শুনে ভূপতি সামন্ত হা হা করে ব্যঙ্গের হাসি হাসতে লাগলো। দেখা দেখি অন্যরাও। তারপর অজিতেশের মাথায় একটা 9mm পিস্তল ঠেকিয়ে ওকে সেই নীল গাড়িতে তুলল। সঙ্গে ছেলেগুলো এদিক ওদিক তাকিয়ে অনিন্দকে খুঁজতে লাগলো। অনিন্দ একটা দোতলা বাড়ির পিছনের দিকে লুকিয়েছিল। ওদিকে আলোটা একটু কম, তাছাড়া বেশ কিছু গাড়ি পরপর দাঁড়িয়ে, তাই চোখে পড়েনি। এদিকে অজিতেশের পাশে বসলো ভূপতি, সামনে ড্রাইভারের পাশে বসলো একজন, তার হাতে রিভলভার ধরা। গাড়ির কাঁচ বন্ধ করে ছুটে চলল হাইওয়ে ধরে। বাকি লোকগুলো যে যার পাওনা করি বুঝে নিয়ে সেখান থেকে কেটে পড়েছে। অজিতেশ বুঝতে পারল অন্ধকারে একটা টানেলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে ওকে। বলল, আমাকে আমাকে এইভাবে ধরে নিয়ে যাওয়ার মানেটা কি? সেটা ক্রমশ প্রকাশ্য। আর আপনার সঙ্গে ওই লোকটা কে? ওটাকে তো দেখলাম না। অজিতেশ চুপ করে রইল। বেশ কিছুটা পথ যাওয়ার পরে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। উপরের দিকে রাস্তাটা চলে গেছে জাতীয় সড়কের দিকে, আর ডান দিকে রাস্তাটা ঘন জঙ্গলের ভেতরে ঢুকে গেছে।
এই পথে অজিতেশ এর আগে কখনো আসেনি। এছাড়া এদিকটার পথঘাট একেবারেই তার চেনা নেই। দুপাশে ঘন জঙ্গল, ডান দিকে খাদ। গাড়িটা বেশ জোরেই ছুটে চলেছে। অজিতেশের মনে হচ্ছে খুব সংকটপূর্ণ পথ দিয়ে নিয়ে যাচ্ছে ওকে। মনের ভিতরে একটা আশঙ্কা জেগে উঠল, এখান থেকে যদি ওকে ঠেলে ফেলে দেয় কেউ জানতেও পারবে না। বেশ বড় সড়ো চাঁদ উঠেছে আকাশে। আধা জ্যোৎস্নায় তেমন ভালো কিছু দেখা যাচ্ছে না। জলের ছলছল শব্দে মনে হচ্ছে নিচ দিয়ে কোনো বড় সড়ো খালে নদী বয়ে চলেছে। অজিতেশ নিজেকে প্রস্তুত করল। বুঝতে পারছে ওদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে, হয় ওকে মেরে ফেলতে পারে কিংবা গুম করে ওদের প্রাপ্য আদায় করতে পারে। যেভাবেই হোক তাকে এই জায়গা থেকে বেরোতেই হবে, কিন্তু কিভাবে? এই পথে অসংখ্য বাঘ। কোথাও কোথাও প্রায় 300 ডিগ্রি ঘুরে ঘুরে উপরের দিকে উঠে গেছে পথ। কিছুটা উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামতে শুরু করেছে। অজিতেশের মনে হলো পিছন দিক থেকে একটা গাড়ি আসছে। ধরে নিল এদিকে তাহলে জনবসতি আছে। গাড়ি যাচ্ছে যখন নিশ্চয়ই গন্তব্যস্থল রয়েছে। ভূপতির মনের ভিতরে হঠাৎ বেশ চাঞ্চল্য দেখা গেল। ড্রাইভারের দিকে ঝুঁকে পড়ে বলল, জোরসে চালা, কি হচ্ছে নাকি? আরে ভাই সাহেব, আপ জলদবাজি মত কিজিয়ে, রাস্তা বহুত খারাপ আছে। ঠিকঠাক দেখে না চালালে না গাড়ি একবারে খাদের মধ্যে নেমে যাবে, তখন বুঝতে পারবেন। ভূপতি যখন সিট থেকে কিছুটা উঠে সামনের লোকটার কানের কাছে মুখ নিয়ে কথা বলায় ব্যস্ত, ঠিক সেই সময় অজিতেশ মুখ্যম চালটা দিল। দ্রুত ওর পকেটের ভিতর থেকে রিভলভারটা বের করলো। প্রথমে ভূপতি এবং তার সাথীদের মাথা দুটো জোরসে ঠুকে দিল। ভূপতির মাথাটা বনবন করে উঠল, চোখে যেন অন্ধকার ঘনিয়ে এলো। ভূপতি ব্যথায় কোকিয়ে উঠতেই সামনের লোকটিকে গাড়ির জানলাতে প্রচণ্ড জোরে মাথা ঠুকে দিল অজিতেশ। বেচারি সিটের উপরে লুটিয়ে পড়ল। ভূপতি সেই সময়টুকুর ভিতরে পকেটে হাত ঢোকাতেই অজিতেশ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ওর পিস্তলের বাট দিয়ে সজোরে মারল ভূপতির মাথায়। পকেট থেকে একটা লাইননের দড়ি বের করে দ্রুত ভূপতির হাতটা বেঁধে ফেলল। ভূপতি ইতিমধ্যেই তখন সিটে এলিয়ে পড়েছে। ড্রাইভার ছেলেটা ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর বিপদ বুঝে রাস্তার ধারে গাড়িটাকে থামানোর চেষ্টা করতেই অজিতেশ ড্রাইভারের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, গাড়ি ঘোরাও, এক্ষুনি গাড়ি ঘোরাও, নইলে তোমার মাথার খুলি কিন্তু উড়ে যাবে। ড্রাইভার ছেলেটা গোল গোল চোখে জি স্যার বলেই গাড়িটাকে আস্তে আস্তে ব্যাক গিয়ার করে কিছুটা এগিয়ে নিয়ে আবার ঘোরানোর চেষ্টা করছে। অজিতেশ ওর মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাখলো। এরপর বাঁ হাত পকেটে ঢুকিয়ে মোবাইলটা বের করে দ্রুত অনিন্দকে একটা ফোন করলো। একটা রিং হতেই অনিন্দ বলল, আমি তোমার পিছনেই আছি, চিন্তা করো না, আসছি, এক্ষুনি আসছি। অজিতেশ দেখলো ওদের গাড়িটা ঘুরেছে দেখে পিছনের গাড়িটা হঠাৎ একপাশে দাঁড়িয়ে পড়ল। আসলে পথটা এতটাই সরু, একজনকে জায়গা না দিলে অন্যজন কিছুতেই যেতে পারবে না। তার উপরে গভীর জঙ্গলে রাতের অন্ধকারে পরিষ্কার করে কিছু দেখা যাচ্ছে না। পাশেই গভীর খাদ। আকাশে চাঁদ উঠলেও পাতার ভেতর দিয়ে সামান্যই আলো এসে পড়ছে পথে। গাড়ির আলোই ভরসা। গাড়ি দাঁড় করিয়ে অজিতেশ অনিন্দর গাড়িতে উঠে পড়ল। অনিন্দ সঙ্গে করে পুলিশ এনেছে এবং সেই পুলিশ গাড়িতে ভূপতি আর তার সাথীদের হাতে হাত করা পড়ালো। অজিতেশ বলল, আমার না একটা সময় মনে হচ্ছিল গাড়িটা আমাদের গাড়িকেই হয়তো অনুসরণ করে আসছে। কেন জানি না, তোমার কথাই বারে বারে মনে হচ্ছিল। কারণ তুমি তো জানো সবটা, তাই নিশ্চয়ই কিছু একটা করবে, এটা আমি জানতাম। সে তো করবই গোয়েন্দামশাই। তোমার কিছু হয়নি তো? আরে না না, তেমন কিছু হয়নি। তারপর একেবারে থানায় এসে থামলো দুটো গাড়ি। ভূপতি, ওর সাথে আর ড্রাইভারকে লকআপে চালান করে দিল পুলিশ। একদিন পরে অজিতেশ থানায় এসে লকআপের কাছে গিয়ে ভূপতিকে উদ্দেশ্য করে বলল, হে ভূপতি মশাই, 48 ঘন্টার আগে ধরে ফেললাম তো। রাগে লাল হয়ে এলো ভূপতির মুখ, কিন্তু সে বিশেষ কিছু বলল না। অজিতেশ দারোগা সাহেবকে বলল, আচ্ছা, মূর্তিটার কোনো খবর পাওয়া গেল? না, এখনো কিছুই বলেনি। অজিতেশ অন্যমনস্কভাবে মাথা নাড়তে লাগলো। অনিন্দ বুঝতে পারল অজিতেশ আরও গভীর কিছু নিয়ে ভাবছে। বোধহয় গত কয়েকদিনের ঘটনাগুলো পরপর সাজিয়ে নিচ্ছে। সোনার দোকানদার ধরা পড়ে যাওয়ায় গোটা মার্কেটে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অজিতেশ বলল, পুলিশের হেফাজতে এই কয়েকজন যারা আছে তাদের বাড়িতে যে কোনো মুহূর্তে খানা তল্লাশি চালালেই আপনারা সমস্ত চোরাই মাল ধরে ফেলবেন। তাই নাকি? কাল একবার তল্লাশি চালিয়ে দেখুনই না, তারপর আমি তো আছি। পুরো চুরির ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। আমাকে আরও কিছুটা সময় এদিকে ব্যয় করতে হবে। এই বলে থানা থেকে বেরিয়ে গেল অজিতেশ। অনিন্দ বলল, আমরা তাহলে মন্দিরে চুরির এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কি বলো? আগে হ্যাঁ, আমি এই চুরির আসল সত্যটা জেনে গেছি। তবে সবটা জানাবার জন্য তোমাকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আমার তো আর এক ফোঁটাও অপেক্ষা করতে ভালো লাগছে না গো। শুনবে, জানবে, সব হবে। তার আগে আর একটা জায়গা থেকে ঘুরে আসি আরেকবার। চলো। আচ্ছা চলো। এই বলে দুজনে বেরিয়ে পড়ল ঝোপড়িডাঙ্গা গ্রামে বেতাই চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে।
3 দিন আগেই সেখান থেকে মূর্তি চুরি হয়েছে, আর সঙ্গে মূল্যবান সব সোনা দানা। বেলা এখন প্রায় শেষের দিকে। কিছুটা লাল রঙা রোদ্দুর গাছের মাথায় তখনও আলতো ছুঁয়েছিল। অজিতেশের কথা মতো অনিন্দ বেতাইচণ্ডী মন্দিরের পাশে লাগোয়া ফুলবাগানের ভিতরে ঢুকে গিয়ে একটা নালার ধারে বসে পড়ল। এখান থেকে হাজার চেষ্টা করেও কেউ ওকে দেখতে পাবে না। অনিন্দ লক্ষ্য করল এখান থেকে বেশ পরিষ্কারই অজিতেশকে দেখা যাচ্ছে। বাইরে থেকে কেউ ওকে দেখতে পারবে না এমন জায়গায় বসে আছে ও। ফুল গাছগুলো প্রায় বুক সমান উঁচু। কয়েকটা হাজারি গোলাপ আর শিশু গাছ ওকে আড়াল করে রেখেছে। অনিন্দ দেখল ওর থেকে কয়েক মিটার দূরে বেশ কয়েকটা পাইপ পড়ে আছে, আর সেই পাইপের সামনে বেশ কিছু মাটি পড়ে আছে গর্ত খোদার পর। সেই গর্ত বন্ধ করলে চারিদিকে যেমন মাটি পড়ে থাকে সেই রকম। অনিন্দ মনে মনে ভাবল অজিতেশ মিথ্যে বলেনি, এখানে একেবারে টাটকা মাটির ছাপ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দুজনেই ফুল বাগানের মধ্যে লুকিয়ে রয়েছে চোর ধরার আশায়। এমন সময় বাতাসের সাথে দুজন মানুষের ফিসফিসে ধ্বনি শোনা গেল। মনে হলো ধারে কাছে আছেই তারা। একবার, দুবার, তিনবার বারবার শোনা যাচ্ছে তাদের কথা। ফিসফিস করে তাদের মধ্যে একজন বলছে, सब लोग पुलिस राते धरा पड़े थे, केवल हम 2 लोग बचे हुए हैं। तो अभी जो करना है बड़ी सावधानी के साथ हम दोनों को करना पड़ेगा। এসব কথায় অনিন্দর বুকের ভিতরটা মুহূর্তের মধ্যে যেন কেঁপে উঠল। দিনের শেষ আলোক বিন্দু মুছে গেছে, চারিদিকে ঝিঁঝির আওয়াজ। হঠাৎ লক্ষ্য করল দুজন লোক জঙ্গলের দিকেই হেঁটে আসছে। অনিন্দ সতর্ক হলো, সরীসৃপের মতো মাটিতে শুয়ে পড়ল। দেখল লোক দুজন আস্তে আস্তে সেই পাইপগুলোর দিকেই এগিয়ে আসছে। এদিক ওদিক তাকিয়ে সামনে মাটিতে একটা বড় গর্ত খুলল। লোকটা তারপর সেই গর্তের ভিতর থেকে একটা বাক্স মতো বের করে অন্যজনের হাতে দিল। আর ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে পরপর 3বার গুলির শব্দ হলো। অনিন্দ শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল, হাত পা কাঁপছে। তবুও শক্ত করে গাছের ডাল আঁকড়ে বসে রইল ফুল বাগানের ভিতরের উপযুক্ত সময়ের অপেক্ষায়। লোকটার হাত থেকে সহসা বাক্সটা পড়ে গেল। পাশের সঙ্গেই হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে সামনে উঁচিয়ে ধরল। তারপরে শূন্যে এক রাউন্ড গুলি ছুড়ল। বোঝালো সেও নিরস্ত্র নয়। কালো পোশাকের সর্বাঙ্গ ঢাকা দিয়ে অজিতেশ তাদের দিকে পিস্তল উঁচিয়ে গিয়ে এলো। বলল, এই 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 একদম চালাকি করবার চেষ্টা করবে না, একদম না। যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছো সেইখানে সেইভাবে দাঁড়িয়ে থাকো। মাথার উপরে হাত তোলো, তোলো বলছে, নইলে এক্ষুনি গুলি ছুটতে বাধ্য হবো। লোক দুটোর মধ্যে থেকে একজন কালো বেশধারী অজিতেশের দিকে দ্রুত এগিয়ে এসে তাকে একটা লাথি মারার চেষ্টা করতেই অজিতেশ চকিতে পেল্লাই সাইজের একটা ঘুষি মারল তার মুখে। বেচারা মাটিতে পড়ে কোকাতে লাগলো। মনে হচ্ছে চোহালের হাড়গোড়গুলো বুঝি ভেঙে গেছে। সেই সুযোগে অপরজন চা বাগানের ভিতর দিয়ে ছুটে পালাতে যাচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে বাগানের ভিতর থেকে অনিন্দ ছুটে এলো। পলায়নরত লোকটাকে ল্যাং মেরে ফেলে দিল মাটিতে। লোকটা মুখ থুবড়ে পড়তেই অনিন্দ তার হাত দুটো পিছন দিকে পিছমোড়া করে টানতে টানতে মাঠের দিকে নিয়ে এলো। অজিতেশ বলল, অনিন্দ, ওর হাত দুটো বেঁধে ফেলো, কিছুতেই যেন পালাতে না পারে। মাটিতে পড়ে থাকা লোকটার হাত দুটো বেঁধে ফেলল অনিন্দ। তারপর থানায় একটা ফোন করলো। ভূপতি আর রুদ্রাক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে সবে মাত্র চুরির কিছু মালপত্র কালেক্ট করে চেয়ারে এসে বসেছেন নবীনবাবু। তখনই অনিন্দর ফোন এলো। অনিন্দর ফোন পাওয়া মাত্র তিনি সেই মুহূর্তে তড়িঘড়ি ফোর্স নিয়ে বেরিয়ে গেলেন থানা থেকে। খুব বেশি দূর তো নয়, থানা থেকে বড়জোর মিনিট 20। নবীনবাবু বললেন, ও তোরা আবার এই সমস্ত কুকাজ শুরু করেছিস? তারপর অজিতেশের দিকে তাকিয়ে বললেন, এই নিয়ে কতবার যে এরা জেল খাটলো, ঢোকে আর বের হয়, আবার একটা কুকাজ করে আবার ভেতরে ঢোকে। আমি বলি কি, এদেরকে বাইরে বের করাই যাবে না, জেলে পচে মরুক বেটারা। বেতাইচণ্ডী মন্দিরের কাছে পাশ থেকে একজন প্রতিবেশী বলল, ওরা জেলে পৌঁছবে কি, জেলে তারা ভালোই থাকে, পেট পুড়ে খায় দায় ঘুমোয় যত সব। তারপর সেই স্থান পরিত্যাগ করে সদ্য ধরা পড়া চোর দুটোকে হাতকড়া পরিয়ে সবাই থানায় ফিরে এলো। অজিতেশ আলোতে একজনকে চিনতে পারল। মুখে কালি মেখে এলেও অজিতেশের চোখকে ফাঁকি দিতে সে পারেনি। ছেলেটার কাছে গিয়ে বলল, এই তো, তোমার নাম বাপ্পা খান, তাই না? সেদিন সন্ধ্যাবেলায় সোনার দোকানে এইসব চুরি করা মাল তুমিই সাপ্লাই দিচ্ছিলে, তাই তো? টাকার বান্ডিলটা নিয়ে যখন দৌড় দিলে তখন পিছন থেকে ঠিক ঠাহর করতে পারেনি, তবে ঘাড়ের ওই মাকড়সার ট্যাটুটা আমার ঠিক মাথায় আছে। বাপ্পা খান চুপ করে রইল। এরপর চলল জেরা। অজিতেশের জেরার চোটে সব সত্যি কথা বলতে বাধ্য হলো বাপ্পা খান। শুধু दुर्गा मूर्ति नয়, इससे पहले हम लोगों ने ऐसी बहुत सारी मूर्तियां चोरी की थी, से सब हमने पाचार कर दिए थे। ये हम लोगों का काम है, इससे हम लोगों का पेट चलता है। बड़ी बड़ी प्राचीन मूर्तियां चोरी करना और उसको वो पाचार कर देना। और ये काज मैंने अकेले नहीं किया था, वो रुद्राक्ष वो हमारे संगे छिलो। और इस सब का मूल माथा हलो ग्रामेर जमीदार को যে লোকটা ভূপতি সামন্ত, সে এই মূর্তিগুলো পাচার করে দিত বিদেশে। এই কাজ
আমাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছে वो साला बलदेव सिंह लेकिन वो बेवकूफ गोविंदा चो के आगे फंसे गया वो पति सामंत लोक লাগিয়ে उसको खत्म कर दिया क्योंकि ভূপতি নাগাল পর্যন্ত আইন কখনো পৌঁছাতে পারবে না বলদেব সিং সে প্রথম বিভিন্ন মন্দিরে গার্ড হিসাবে কাজ করত তারপর সে মন্দিরের ইনফরমেশন वो हमें देता था उसके बाद मंदिर लूट করে সেই সব মূর্তি সোনা वगैरह सब बाहर लेके चले जाते थे हम। এরপর অজিতেশ ঠান্ডা মাথায় বলতে শুরু করলো। দেখো, এই চুরির পিছনে একটা বিস্তৃত ঘটনা আছে। দক্ষিণ দুর্গাপুর গ্রামের এই যে দুর্গা মন্দির, সেটা বহু প্রাচীনকালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বেশ কিছু বছর পর এখানে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয় এবং ভক্তদের প্রণামীতে একটা মোটা অঙ্কের টাকা মন্দিরের নামে আয় হয়। সেই অর্থের পুরোপুরি মালিকানা ভোগ করত বংশানুক্রমিকভাবে মন্দিরের প্রতিষ্ঠাতা শিবুচরণ মুখোপাধ্যায়ের বংশধররা। পরবর্তীকালে তাদের বংশের নিপাত ঘটলে মন্দির থেকে আয়ের এই অর্থ দাবি করে গ্রামের জমিদার শশীকলা সামন্ত এবং তার ছেলে ভূপতি সামন্ত। কিন্তু তাদের দাবি গ্রামের লোক মেনে না নেওয়ায় তারা এমন একটা কুচক্রী সিদ্ধান্ত নেয়। তারা বাপ বেটায় মনে মনে ঠিক করে যে শুধু গ্রাম নয়, এই দক্ষিণ 24 পরগনা জেলার যতগুলো প্রাচীন মন্দির আছে সেই সব মন্দির থেকে অরিজিনাল পাথরের মূর্তি চুরি করে তারা বিদেশে রপ্তানি করবে, আর সোনাদানা চুরি করে তারা নিজস্ব একটা জুয়েলারির দোকান থেকে খুচরো কিছু সাধারণ সোনা বিক্রি করবে, আর বাকি সব বাইরে পাচার করে দেবে। কিন্তু এমন একটা প্ল্যানকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে অনেক লোক প্রয়োজন, কিন্তু সে জানতো ভাত ছড়ালে কাকের অভাব হবে না। পেয়েও গেল রুদ্রাক্ষ, নীলমাধব, বাপ্পা খান আর এই বলদেব সিংয়ের মতো লোভী মানুষগুলোকে, যারা দিনের পর দিন আমাদের দেশের প্রাচীন শিলা এবং দামি পাথরের মূর্তিগুলোকে একের পর এক বাইরে পাচার করে গেছে। যেদিন দুর্গা মন্দিরে চুরি হয়েছিল সেদিন বলদেব সিং ওর সহকর্মী কিষাণ ভগতকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। তাই কিষাণ ভগত সেদিন রাত্রে পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল। তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করে সব কিছু চুরি করে বলদেব সিং এবং সেই কাজে তাকে সাহায্য করে রুদ্রাক্ষ। কথাটা বলতে বলতে নিজের প্যান্টের পকেট থেকে একটা ঘুমের ওষুধের পাতা বের করে সামনের টেবিলে রেখে অজিতেশ বলল, এই ওষুধের পাতাটা আমি পেয়েছি বলদেব সিংয়ের ঘর থেকে। এগুলো হলো স্লিপিং পিল। এর 2টো ট্যাবলেট জলে গুলে খাওয়ালেই 5 মিনিটের মধ্যে যে কোনো মানুষ ঘুমে বেহুশ হয়ে যাবে। অজিতেশ রুদ্রাক্ষ দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাদের দলের মাথাটাকে? কিছুক্ষণ চুপ করে থাকার পর রুদ্রাক্ষ চোখের জল ফেলতে ফেলতে বলল, স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার। আমি আমি ওই ওই ভূপতিবাবুর কথায় আর টাকার লোভে এসে এসব করে ফেলেছিলাম স্যার। আর আর করবো না স্যার, আমাকে মাফ করে দিন স্যার। স্যার স্যার আমাকে মাফ করে দিন স্যার। একটু আগেই বেতাই চণ্ডীর মন্দির প্রাঙ্গণ থেকে যে দুজন ছোকরা হাতে নাতে ধরা পড়েছে সেই দুজনকে সেকেন্ড অফিসার একেবারে হাত করা পরিয়ে লকআপে চালান করে দিলেন। ইতিমধ্যে নবীনবাবু নিজের হাতে মাটির তলা থেকে তুলে আনা চোরের হাত থেকে উদ্ধার করা বাক্সটা খুললেন। খুলতেই সকলে চমকে উঠল। বাক্সের ভিতরে রাখা আছে দুটো মূর্তি। একটা উচ্চতায় 3 ফুট মতো হবে, আরেকটা 2 ফুট। একটা দুর্গাপুরের দুর্গা মূর্তি আর অন্যটি বেতাই চণ্ডীর কালী মূর্তি। অজিতেশ হাতে নিয়ে দেখল মূর্তিটা। অনিন্দ বলল, আরে এই তো সেই চুরি যাওয়া দুর্গা মূর্তি, কিন্তু তুমি কিভাবে হদিশ পেলে এর? বেতাই চণ্ডীর মন্দিরে যেদিন চুরি হয় সেদিন ওখানে সমস্ত জায়গাটা তো আমরা ঘুরে দেখে এলাম। সেই সময় আমার চোখ পড়েছিল ফুলবাগানের সামনের ওই ঝোপঝাড়টার দিকে। ওখানে বড় সড়ো একটা গর্ত করে আবার সেই গর্তটাকে মাটি দিয়ে ঢাকা হয়েছে। তখনই মাথায় একটা বুদ্ধি খেলে গেল। মনে হয়েছিল চোর তাদের চুরি করা মাল সেই রাতেই এখানে রেখে গেছে, পরে সময় মতো তুলে নিয়ে যাবে বলে। কথাটা পুরোপুরি সত্যি মনে হলো যখন ওই বেতাইচণ্ডী মন্দিরের কাছে ওই ছোকরা দুজনকে ঘোরাঘুরি করতে দেখি। ওদের এমন অস্বাভাবিক ঘোরাঘুরি করতে দেখে প্রতিবেশী একজন সেবায় দীনকৃষ্ণ আমাকে ফোন করে সবটা জানায়। তারপরেই তো ওরা ধরা পড়ল। সবটা শুনে পুলিশ অফিসার নবীনবাবু বিমুগ্ধ দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়ে রইলেন ডিটেকটিভ অজিতেশ স্যান্যালের মুখের দিকে। অজিতেশ আবার বলল, দুষ্কৃতীরা দুর্গামূর্তি চুরি করার পর বুঝতে পারে যে চারিদিকে এই চুরির ঘটনা বিশেষভাবে ছড়িয়ে পড়েছে, তাই এত সহজে মূর্তি কিংবা গয়না কিছুই বাইরে পাচার করা এখন সম্ভব হবে না। তাই সহজে খেয়াল করবে না এমন একটা জায়গায় সেই সমস্ত চোরাই মাল রেখে দিল। ঠিক এরপর বেশ কিছুদিন পরে লোকজনের টাকা মেটাতে যার পর নাই বাধ্য হয়ে কিছু সাধারণ সোনা এবং রূপো আশেপাশে দোকানগুলোতে বিক্রি করতে যায় ওরা। আর ঠিক সেই দিনই কাকতালীয়ভাবে সেটা আমার চোখে পড়ে এবং ওই একটা ক্লু ধরেই আমি এই ইনভেস্টিগেশনের কাজে এগিয়েছি। আপনার ইনভেস্টিগেশন সত্যিই তারিফযোগ্য, কিন্তু এই চুরির পেছনে যে এতগুলো সাঙ্গপাঙ্গ জড়িত আছে তা আপনি বুঝলেন কি করে? আসলে আমি সকলের উপরেই দূর থেকে নজর রাখছিলাম। তারপর দেখলাম
এক এক করে একটা বিশাল জাল তৈরি হয়েছে। প্রথমে বলদেব সিংয়ের আংশিক মিথ্যে বলা, রুদ্রাক্ষর রুষ্ট ভাব এবং সোনার দোকানে রূপোর মুকুট বিক্রি করে টাকা নিয়ে আসা দুজন যুবক, তাদের সাথে ভূপতির যোগাযোগ আছে এবং সর্বোপরি সন্ধ্যায় গোপনে বলদেব সিংয়ের সঙ্গে ভূপতির কথাবার্তা। এই সব কিছু থেকেই বুঝেছিলাম যে একে একে জড়িত কারা, কিন্তু বৃদ্ধ সেবায় নীলমাধব জড়িত ছিল সেইটা বুঝতে পারিনি। পরে জানলাম যে উনি প্রথমে জড়িত ছিলেন না, পরবর্তীতে এককালীন অনেকটা টাকা তিনি পান এবং ওই লোভেই শেষমেশ চোরের সঙ্গ দিয়েছেন। জেরায় অবশ্য তিনি সেই কথা স্বীকার করে নিয়েছেন। কি অফিসার, সবই তো শুনলেন, এবারে এই কজনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, ঠিক আছে? তবে আমি চললাম। চলো আজ আমাদের বাড়িতে চলো, ওখানে খাওয়া দাওয়া হবে। সে কথার ভার হালকা হয়ে গেল। ইতিমধ্যেই গ্রামের লোকজন ব্যান্ড পার্টি বাজনা ভাড়া করে নাচতে নাচতে থানায় চলে এসেছে চুরি করে নিয়ে যাওয়া দুর্গা মূর্তি ফিরিয়ে নিয়ে যেতে। মন্দিরের প্রধান পুরোহিত সাধনবাবু তিনি একমাত্র কোনোভাবেই এই চুরির সাথে ইনভলভ নন। তিনি অজিতেশের হাত ধরে কাঁদো কাঁদো সুরে বললেন, তুমি অনেক দিন বেঁচে থাকো বাবা, তোমার বুদ্ধির জয় হোক। তুমি আমার মাকে আবারও ফিরিয়ে এনেছো বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো, তোমার ভালো হোক, জয় হোক তোমার। সবাই বাজি ফাটাতে ফাটাতে মা দুর্গাকে নিয়ে আবার ফিরে গেল মন্দিরে।